কম্পিউটার, তারপরে আমাদের স্ক্রিন শেয়ার, তোমাদের সামনে সবার সামনে খাতা কলম আছে? আমি আজকে লিখতে পারবো না, লিখতেও পারবো না, দাগাতে পারবো না, তোমরা লিখবে। আর সম্ভব হলে একটা ক্যালকুলেটর বা মোবাইলে ক্যালকুলেটরটা অন করে রাখো, ঠিক আছে? এই সবাই শুনতে পাচ্ছ? যার যা সম্ভব একটা ক্যালকুলেটর অথবা মোবাইলের ক্যালকুলেটর অন করে রাখো। আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে যদি কোনো একটা সোর্স ডিরেক্টলি কানেক্ট করে দেওয়া হয় ইনপুটের সাথে, তাহলে সোর্সেরও সমস্যা হবে, প্লাস এমপ্লিফায়ারের যে বায়াসিং কন্ডিশন সেটা চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি যদি কোনো লোড ডিরেক্টলি কানেক্ট করা হয়, তাহলে তোমার লোডের সমস্যা হতে পারে যদি লোডটা ডিসি ভোল্টেজ টলারেট করতে না পারে। আর আমাদের বায়াসিং সার্কিটের যেই অপারেটিং পয়েন্ট, সেই অপারেটিং পয়েন্টও চেঞ্জ হয়ে যেতে পারে যদি আমি ডিরেক্টলি কানেক্ট করে দিই। সেইটা এখানে তো বলা আছে, ডেসক্রিপশনের মধ্যে আমি বলেছি, কিন্তু এখন আমরা একটা এক্সাম্পল করে দেখতে চাই যে এটা কিভাবে আমার সার্কিটকে এফেক্ট করে। আচ্ছা, এই প্রবলেমটা কি করতে বলেছে তোমরা পড়ে দেখো। এই এখান থেকে এইটুকু একটা সার্কিট আছে এখানে, এটা কি বায়াস, এখানে যে ভোল্ট আছে কমন ইমিটার এমপ্লিফায়ারটা আছে, এটা কি বায়াস? ভোল্টেজ ডিভাইডার। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার বায়াস। এখানে ইমিটারের রেজিস্টারটাকে বাইপাস করার কথা ছিল, বাইপাস করেছি। তারপরে প্রথমে আমরা অপারেশনটা বোঝার জন্য এখানে সোর্সকে কানেক্ট করেছি কাপলিং ক্যাপাসিটর C1 দিয়ে, লোড কানেক্ট করেছি কাপলিং ক্যাপাসিটর C2 দিয়ে, ঠিক আছে? তাহলে এই অবস্থায় তোমাকে কি করতে বলেছে? লোড লাইন বের করতে বলেছে। এই যে 1 নাম্বার, draw the load line and operating point of the common emitter amplifier circuit of figure এই 5(9)A। তাহলে এটা হলো আমাদের এ, তাই না? 5(9) এর এ হলো এটা। আচ্ছা, তাহলে এটার অপারেটিং পয়েন্ট এবং লোড লাইনটা আমরা বের করে ফেলি। ভিসিসির ভ্যালু কত? 12 ভোল্ট। 12 ভোল্ট। তাহলে এটা লোড লাইন শুরু হবে কোথা থেকে? 12 থেকে। 12 থেকে। আচ্ছা, এটা এক্স্যাক্টলি করার জন্য আমি একটা গ্রাফ পেপারের মধ্যে এটা ড্র করেছি, লিখে দিয়েছি। এক্স অ্যাক্সিসে হলো তোমার 1 ইউনিট সমান 1 ভোল্ট, আর ওয়াই অ্যাক্সিসে 5 ইউনিট সমান হলো 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে তুমি দেখো, এই যে তোমরা তো গ্রাফ পেপারে দেখেছো এরকম বড় থাকে, মোটা দাগ থাকে কিছু, সেই পর্যন্ত হলো কত? 5 ইউনিটস, তাই না? তাহলে এখানে এই যে এই পর্যন্ত হলো 10, এখানে হলো 12, ঠিক আছে কিনা? এই পয়েন্টটা হবে না 12 ভোল্টটা? গণে দেখো, গণে দেখো, এখানে 12 আছে। জি স্যার, এখানে আচ্ছা, আর এখানে এখন কারেন্টটা বের করতে হবে। কারেন্টটা বের করার নিয়ম কি তোমাদের মনে আছে না? লোড লাইন বের করার জন্য ভিসিসি কে আমরা RC প্লাস RE দিয়ে ডিভাইড করব, তাই না? জি স্যার। লোড লাইন বের করার জন্য এই যে ওয়াই অ্যাক্সিস এ, RC প্লাস RE। রাইট। তাহলে RC এর মান কত আছে এখানে? এই ক্যালকুলেটর নিয়ে রেডি 5.1। 5.1। RE এর মান কত আছে? 1.5। তাহলে দুইটা অ্যাড করলে কত হয়? স্যার 1.82 মিলি অ্যাম্পিয়ার হবে। 1.82 ভাগ করে ফেলেছো, তাই না? গুড। তাহলে এই যে দুইটাকে যোগ করে 12 ভোল্টকে ডিভাইড করার পরে 1.82 মিলি অ্যাম্পিয়ার পেলাম।
এখন এটাকে একটু 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কারণ ওয়াই অ্যাক্সিস এর মধ্যে তো 5 ঘরকে ধরেছি আমি 1 ভোল্ট। তাহলে 1.82 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করো। স্যার 9.09। 9.09, রাইট। তাহলে এই যে দেখো এখানে 10 ঘরের চাইতে 1 ঘর কম হবে, তাই না? এই যে দেখো এই পর্যন্ত হলো 10 ইউনিট, এই যে 1 ঘর কম হইলো, কিন্তু ওই যে 09 আছে আমি 1 ধরে নিয়েছি আর কি। ঠিক আছে পয়েন্টটা? এই যে জি স্যার। 9.09 মানে 9.1 ও তো তুমি বলতে পারো। তাহলে 9.1 হইলে এই যে এই ছোট ঘরের 10 ভাগের 1 ভাগ আবার সে পাবে। এই যে এই পর্যন্ত হলো। তাহলে কি পেয়ে গেলাম বলো? লোড লাইন পেয়ে গেলাম। তাহলে এই যে এটা আমাদের লোড লাইন। এটা বুঝেছো কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর যারা কথা বলছো না তারা না বুঝতে পারলে আমাকে বলবে। এবার আমরা কি বের করব? অপারেটিং পয়েন্ট বের করব। ঠিক আছে? তাহলে অপারেটিং পয়েন্ট আমি এক্সাক্ট মেথডেই বের করতে চাচ্ছি। প্রথমে কি ক্যালকুলেট করব? এক্সাক্ট মেথডে বের করতে চাইলে RTH আর ETH ক্যালকুলেট করব। রাইট। তাহলে ফর্মুলা মনে আছে তো তোমাদের? ETH স্যার। সমান কত? VCC R2 ডিভাইডেড বাই VCC R2 R1 বাই R1 প্লাস R2। রাইট। তাহলে VCC তো 12 ভোল্ট আমরা জানি, R1 R2 এর ভ্যালুটা একটু দেখে নাও। কত? 27 আর 6.8, তাই না? তাহলে এই যে এখানে আমরা উপরে দিয়ে দিব কত? 6.8, নিচে দিব 27 প্লাস 6.8। ক্যালকুলেট করে আমাকে বলো যে ঠিক আছে কিনা। আমি এগুলা করেছি, এখন ভুল হইতে পারে আমার, বুঝো নাই? অনেক অনেক ক্যালকুলেশন তো, কোন জায়গায় ভুল লিখে রাখছি, অথবা করছি ঠিক তুলছি ভুল। স্যার ঠিক আছে, স্যার ঠিক ফর্মুলাটা আছে। ঠিক ঠিক আছে, আছে স্যার। ঠিক আছে। তাহলে RTH এর ভ্যালুটা বের করো, এই ফর্মুলা নাকি? আজ তোমাদের কি দেখতে সমস্যা হচ্ছে? আমি একটু জুম ইন করবো। স্যার আরেকটু জুম করলে ভালো হবে। আচ্ছা, তাহলে এইটাকে আমি স্যার RTH তো ঠিক আছে স্যার। RTH ঠিক আছে, তাই না? জি স্যার। আচ্ছা, ফর্মুলাটা মনে আছে তো তোমাদের, তাই না? জি স্যার। আচ্ছা, R1 R2 প্যারালাল এই কানেক্টেড। যত সিলি কোশ্চেনই হোক কেউ করবে, আমাকে কোনো সমস্যা নেই। তোমাদের কাজ হচ্ছে আমি যেহেতু স্লোলি পড়াচ্ছি সবাই বুঝতে পারো, এটাই হলো আমার টার্গেট। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা মনে আছে কিনা? এই যে ডিসি বায়াস বেস কারেন্ট কিভাবে বের করা হয়? বেস কারেন্ট বের করতে হলে কি করতে হয়? হুম, এইখানে বোধহয় এই ইয়েটা আইবি কিউ এই ফর্মুলাটা একটু ভুল হয়েছে, তাই না? একটু অন্যরকম লাগছে। এই ফর্মুলাটা ভুল হয়েছে। এইটা এখান থেকে কপি পেস্ট করতে গিয়ে এটা ভুল করেছি আমি। এই যে দেখেছো, এই যে ভুল বেরিয়েছে। এখানে ফর্মুলাটা কি আমার মনে আছে? ফর্মুলাটা ইটিএস মাইনাস ভিবিই। ফর্মুলাটা কি? ETH মাইনাস জি স্যার। ভিবিই। তাহলে ইটিএস এর ভ্যালু কত হয়েছে বলো? 2.414 ভোল্ট। 2.414 ভোল্ট। আর বিয়োগ করব হলো কত? VBE 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট। হ্যাঁ, তোমরা বিয়োগ করো তো। এইখানে এটার দিকে তাকানোর দরকার নাই, এটা আমি ঠিক করবো একটু পরে। এখন তোমাদের তোমরা আমি যেটা বলতেছি সেটা করো। তাহলে ইটিএস এর ভ্যালু ছিল কত? 2.414। 2.414 বিয়োগ করেছো কত? 0.7। 0.7। সেটাকে ভাগ করে দাও, এই যে ইটিএস এর ভ্যালু এই পুরো ভ্যালুটা দিয়ে ভাগ করে দাও। ভাগ করে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে হলো তোমার এই মাইক্রো অ্যাম্পিয়ার। হ্যাঁ, করে বলো তো। এখানে বিটার ভ্যালুটা কত? আসে বিটা বিটার এখানে বিটার 150 দেয়া ভ্যালুটা হলো এই যে এখানে দেয়া আছে, দেখো ট্রানজিস্টরের দিকে তাকাও। 150। 150। আসলে ম্যাথ করছি ঠিকই আমি, বুঝতে পারছো, কিন্তু তুলতে ভুল করছি, কপি পেস্ট হয়ে গেছে আর কি এই জায়গাটা। আনসার স্যার ঠিক আছে এটাই স্যার। আসে অ্যান্সার ঠিক আছে, 7.39 অ্যান্সার ঠিক থাকবে মাইক্রো আশা করি। অ্যাম্পিয়ার। তাহলে এই জিনিসগুলো আমি তোমাদের দিয়ে করাচ্ছি তো, আমি পরে এগুলো ঠিক করব। আচ্ছা, তাহলে কিসের মান পেয়ে গেলাম? IBQ হ্যাঁ, এখন কালেক্টরের মান বের করতে হলে এটাকে কি করতে হবে? বিটা কালেক্টর, দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ বিটা দিয়ে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করে এবার 1000 দিয়ে ভাগ করে দিও। স্যার 1.11 মিলি অ্যাম্পিয়ার। 1.11, এই যে অ্যান্সার ঠিক আছে, তাই না? জি স্যার। তাহলে এখন অপারেটিং পয়েন্টের একটা ভ্যালু আমি পেয়ে গেছি। আরেকটা ভ্যালু বের করতে হলে কি হবে? ভিসিই কিউ সমান কত হবে? 12 ভোল্ট মাইনাস আইসি ইনটু, স্যার IBQ তো মিলছে না। হ্যাঁ IBQ তো মিলছে না। আইবি কিউ কত আসছে? স্যার 1.66 মাইক্রো অ্যাম্পিয়ার। স্যার আমার তো মিলছে।
না তাহলে ওই স্যার একজনের তো আমারও মিলছে। মিলছে তো। আমারও মিলছে স্যার। ওই ওই মিলবে মিলবে, তুমি আবার ঠিক মতো করো। এখানে তোমার আবার বলি, তোমার এখানে 2.414 থেকে 0.7 মাইনাস করতে হবে। মাইনাস করো। জি স্যার। মাইনাস করে যা হলো সেটাকে এই পুরো জিনিসটাকে ডিভাইড করো, একটা ব্র্যাকেট দিয়ে নিও ক্যালকুলেটরে করলে, কারণ যোগের চিহ্নটা পরে দিলে আগে এটা দিয়ে সে ভাগ করে ফেলবে। স্যার একটা মিনিট স্যার, R2 এর ভ্যালুটা 6.8k হবে না? R2 এর ভ্যালুটা তো 6.8k, এটা তো উপরে বসাই নাই। না স্যার, এখানে নিচে মানে 1.5k বসানো, আমি যদি 6.8k বসাই তাহলে এটা আসে না। হ্যাঁ 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 হ্যাঁ, নিচে তো R2 এর ভ্যালু 6. এইটা হলো স্যার RTS। এখানে সবই ঠিক আছে, শুধু R2 এর জায়গায় 6.8 বসাইলে এটা আসে না। না এটা R2 না, সরি, এই ফর্মুলাটা হলো কি, এটা হলো RE। এটা কি আচ্ছা RE, এখানে এই জায়গাটা হবে RE, বিটা প্লাস 1 RE। আমি একটু লিখে দেই তাহলে তোমাদের ভিডিওর মধ্যে থাকবে এটা। হ্যাঁ দাঁড়াও, একটা ওয়ার্ড ফাইল খুললাম। আচ্ছা এটার হলো ফর্মুলাটা হলো আইবি না স্যার, ফর্মুলাটা? আইবি কিউ। হ্যাঁ আইবি কিউ সমান কত? আইবি কিউ সমান উপরে হলো তোমার ইটিএইচ, এটাকে থেকে বিয়োগ করতে হবে হলো, আচ্ছা বিয়োগটা আমি পরে করি, এটার আগে আমি করে দেই, নিচের ইয়েটা বের করে ফেলি। এবার উপরে আসো, উপরে এসে মাইনাস করা হইলো ভি, তারপরে বিই, আর নিচে কি হবে? নিচে হবে তোমার আর টিএইচ, তারপরে প্লাস হবে হলো এই বিটা প্লাস 1, বিটা প্লাস 1 মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে? মাল্টিপ্লাই করতে হবে আর ই দিয়ে, হ্যাঁ আর ই। এই ফর্মুলাটা করো। হ্যাঁ এটাকে আমি বড় করে দেই, সবাই এই ফর্মুলাটা করো। ঠিক আছে, ফর্মুলাটা লিখো, তারপরে আমি ভ্যালুগুলো দেখাচ্ছি। তাহলে আমরা ভ্যালুতে চলে গেলে, ফর্মুলাটা লিখেছো তো? স্যার লিখেছি। এই এখন তুমি এখান থেকে ভ্যালু বসাও, বলো এই ইটিএস এর ভ্যালু কত ছিল? 2.414। স্যার এখন ঠিক আছে, এখানে আরি বসালে হ্যাঁ ঠিক আছে, তখন এটা মিলে। হ্যাঁ 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 ঠিক আছে। জি আচ্ছা স্যার। এরপরে তাহলে এটাকে 150 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কত হলো? 1.1 এটাই আসে স্যার। এটা আসে, গুড। তারপরে এটাকে এই ফর্মুলা করে, এই ফর্মুলা মনে আছে তো? ওই যে ভিসিই সমান কি, ভিসিসি মাইনাস আইসি ইনটু আর আর সি প্লাস আর ই। প্লাস আরি। হ্যাঁ তাহলে আর সির মান দেখে দেখে নাও কত আছে, এই যে 5.1 আছে, আর 5.1। হ্যাঁ 1.5 আছে। তাহলে তুমি এখন এই স্যার 4.74 আসতেছে। 4.74। 74। আচ্ছা তুমি যেটা করেছো সেটা হয়তো আগের একেবারে ফুল ভ্যালু রেখে দিয়ে এই ভ্যালুটা ধরে নিয়েছো, কিন্তু যদি অরিজিনাল ভ্যালু ধরে করো, অরিজিনাল বলতে এটার পরে আরো অনেক ডিজিট ছিল স্যার না? 1.08 ওটা হচ্ছিল 1.08। হ্যাঁ সবকিছু করলে এর কাছাকাছি আসবে। আর এই সব পুরো বইয়েরই, যে কোনো বইয়েরই ম্যাথ যদি তুমি করো, এই ফ্র্যাকশনের পরে কিছু চেঞ্জ হবে। কেন হবে? স্যার আমার 4.74 আসে। হ্যাঁ কেন হবে? কারণ কেউ হয়তো এইটা ধরে করেছে, পরে যা পেলো, আবার কেউ হয়তো এর সাথে যে আরো 5টা ডিজিট রয়ে গেছে সেটা ধরে করেছে, এরকম স্যার ইফেক্ট কিন্তু এখানেও আছে। 1.08 ধরে করলে হচ্ছে 4.872 আসে। 872। আর এটা করলে এখানে যা আছে ঠিক এইভাবে করলে স্যার এটা করলে আসে এটা হচ্ছে করলে 4.67। 4.67 এর পরে কত আছে? 4 স্যার, 4 এর পরে কত আছে? আর কিছু না, এটাই শুধু 4.674। আচ্ছা যাক, তাহলে এটা আমার 4.674 কে আমি 678 লিখেছি, খুব বেশি লিখিনি তো, ঠিকই তো আছে। 67 এর জায়গায় আমি 8 লিখেছি, তাই না? বুঝো নাই? জি স্যার। তার মানে এই ইকুয়েশনটা ধরে করা হয়েছে এটাকে। সুতরাং এটা এদিক সেদিক একটু হবে, কারণ কে কোনটা ধরে করবে, কারণ এখানে তুমি কিছু ছেড়েছো, এই জন্য আমি অ্যাপ্রক্সিমেশন সাইন দিয়েছি, কোনটাই এখানে ইকুয়াল দেই নাই। এটা ইকুয়াল দিয়েছি, কেন দিয়েছি? যে এটার থেকে এটা আসছে। আচ্ছা তাহলে কি হলো, আমরা অপারেটিং পয়েন্ট পেয়ে গেলাম।
ভোল্টেজের ভ্যালু কত পেলাম বলো? স্যার মানে এখানে ওই যে আইবিকিউ যেটা, এটা মানে কখনো মাইক্রো এম্পিয়ার রেঞ্জে আসবে না, আমাদেরকে 1000 মানে মানে ওই 1000 দিয়ে ভাগ দিয়ে এটা করতে হবে, মানে অন্তত। এই যে এটা হ্যাঁ হ্যাঁ, মানে এটা এইটা তো মাইক্রো মাইক্রো। এম্পিয়ারে নিও না, মিলি এম্পিয়ারে নিও। আমরা কালেক্টর কারেন্টটা আমরা মিলি এম্পিয়ারে রাখি। এই ক্যারেক্টারিস্টিক কার্ভে মনে আছে না? যদি তুমি এটাকে মিলি এম্পিয়ারে না নিয়ে মাইক্রো এম্পিয়ার নাও, তাহলে এই গ্রাফটা আবার এখানে মাইক্রো এম্পিয়ার বসাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমরা ওখানে মিলি এম্পিয়ারে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক তাহলে আছে। বলো ভোল্টেজ কত পেলাম এখানে? 4.67 বা 8, তুমি পরীক্ষার খাতায় 7 লিখো, মানে সমস্যা নেই, যেটা আর কি, মানে একই তো সবই আর কি বলা একই যায়। কাছাকাছি। এখন তাহলে 4.68 এর ভ্যালুটা খুঁজো। আচ্ছা, 4.67 সেটা খুঁজতে পারো, অথবা কারেন্টের মান কত পেয়েছো বলো? 1.11 কালেক্টর কারেন্টের মান, অথবা আইসিকিউর মান কত পেয়েছো? এই যে 1.11। এই 1.11 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 5.55। আমার মনে হয় এইটা প্লট করা ইজি হবে। 5.55 দেখো, এই যে তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 5, তাহলে অর্ধেকের চেয়ে সামান্য একটু বেশি হবে। এই যে অর্ধেকের চেয়ে সামান্য একটু বেশি হবে। এখান থেকে লাইন ড্র করলাম, লাইন ড্র করলে এবার তুমি ভার্টিক্যাল লাইনটা কত হবে চিন্তা না করে জাস্ট একটা ভার্টিক্যাল লাইন ড্র করলেই হবে, সেই ভোল্টেজটা মিলে যাবে। দেখো ভোল্টেজ কত হওয়ার কথা ছিল? 4.68। তাহলে এই যে এই পর্যন্ত গেল 68, এই যে এখানে গেলে চলে যেত কততে? 4.68 মানে 7, প্রায় 7 এর কাছাকাছি। এই যে তাহলে অপারেটিং পয়েন্ট ঠিক আছে কিনা, বুঝেছো কিনা বলো? জি স্যার, বুঝছি। তাহলে জি স্যার, বুঝছি। এখন আমরা দেখব একটা একটা করে। এই 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? ডিটারমিন দা ডিসি বায়াসিং কন্ডিশন অপারেটিং পয়েন্ট ইফ সিগন্যাল সোর্স ইজ ডিরেক্টলি কানেক্টেড টু দা ইনপুট। তাহলে 1 নম্বরে বলছে যে এইটাকে যদি ক্যাপাসিটর না দিয়ে ডিরেক্টলি কানেক্ট করে দেওয়া হয় তাহলে কি সমস্যা হবে সেটা ডিটারমিন করতে বলেছে 2 নম্বর পয়েন্টে। তাহলে দেখো এটাকে তুমি যদি এই ক্যাপাসিটরটা না দিয়ে এখানে ডিরেক্টলি কানেক্ট করে দাও তাহলে এই যে এরকম হবে না? এই যে এখানে এখন আমাদের এই সার্কিটের মধ্যে কয় ধরনের ভোল্টেজ আছে? এই পাশে আছে হইলো এসি ভোল্টেজ, আর এই পাশে আছে কি ভোল্টেজ? ডিসি ভোল্টেজ, তাই না? জি স্যার। এসি সিগন্যাল সোর্সটা সহজ যদি চিন্তা করো, এই সার্কিটের মধ্যে দুইটা ভোল্টেজ থাকবে। একটা হবে দুইটা ভোল্টেজ দুইটা কারেন্ট, একটা হবে ডিসি ভোল্টেজ ডিসি কারেন্ট, আর একটা হবে এসি ভোল্টেজ এবং এসি কারেন্ট। তা আমরা এখন বায়াসিং কন্ডিশন গুলো ডিটারমিন করা হয় কার জন্য? ডিসির জন্য না এসির জন্য? বায়াসিং কন্ডিশন ডিটারমিন করি আমরা কার জন্য? ডিসির জন্য। হ্যাঁ, ডিসির জন্য। ডিসির জন্য। তো ডিসির জন্য যদি কন্ডিশনটা তুমি ক্যালকুলেট করতে চাও তাহলে এসি সোর্সটাকে কি করতে হবে? এসি সোর্সটাকে রিমুভ করে দিতে হবে সুপারপজিশন থিওরেম অনুযায়ী। এসি সোর্সকে যে রিমুভ করব, যদি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স জানা থাকে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স কি রেখে দিতে হবে না? জি স্যার, আর যদি না জি থাকে স্যার, তাহলে হচ্ছে শর্ট করে ওটাকে তাহলে শর্ট করে জিরো দিব। কনসিডার করবো ভোল্টেজ রাইট। সোর্স। তাহলে এখানে দেয়া আছে, দেখো কত দেয়া আছে। 0.6 0.6 কিলো কে। ওহম। হ্যাঁ, তোমরা যে ল্যাবরেটরিতে যে ইউজ করো ওই যে সিগন্যাল জেনারেটর, সেই সিগন্যাল জেনারেটরের ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা, সেই জন্য আমি এটা ইউজ করেছি 600 ওহম। 600 ওহমে কত কিলো? 0.6 কিলো। তাহলে 600 কি আর কি। 600 ওহম, জি স্যার। 600 ওহমকে কিলোতে নিলে 0.6 হবে। তাহলে দেখো এরকম হবে কিনা সার্কিটটা। এই যে ভিএস এর ভ্যালু আমি কত করে দিয়েছি এখানে? 0 0 করে দিয়েছি। রেজিস্ট্যান্সটা রেখে দিয়েছি, কতটুকু রেজিস্ট্যান্স? এই রেজিস্ট্যান্স। 0.6 এখন কে। তোমাদের মনে আছে কিনা যে আমরা যে ভোল্টেজ ডিভাইডার বায়াসকে এই যে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করে একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, সেটা কোন দুই পয়েন্টে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করেছিলাম? এই পয়েন্ট আর এই পয়েন্ট, ঠিক না? বেজ এবং জি স্যার। গ্রাউন্ডের মধ্যে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করেছিলাম। জি স্যার, তাহলে এই দুই হ্যাঁ, এখানেও তাহলে আমি এই যে বেজ এবং গ্রাউন্ডের মধ্যে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করব, বের করব কি? বের করব ইটিএইচ এবং বের করব RTH। আরটিএইচ। তাহলে এখন যখন ইটিএইচ তুমি বের করবে, দেখো এখানে যে দুইটা রেজিস্ট্যান্স আমরা কনসিডার করব, নিচের রেজিস্ট্যান্সটার সাথে R2 এবং RS কি প্যারালালে চলে আসবে না? জি স্যার।
কারণ তুমি চাইলে এটাকে আমি আরেকটা ছবি ড্র করতে পারতাম, কিন্তু এত বইয়ে তো অত কিছু লেখা যাবে না, এটা বোর্ডে হইলে আমি হয়তো অনেক কিছু বলতাম। তাহলে দেখো এই দুইটার প্যারালাল করে তুমি নিচে একটা রেজিস্ট্যান্স চিন্তা করো, আর উপরে তো সিঙ্গেল রেজিস্ট্যান্স আছেই, তাই না? তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল যখন অ্যাপ্লাই করব, ইটিএস এর ভ্যালু কি হবে? উপরের রেজিস্ট্যান্সটা হবে R1, ঠিকই আছে নাকি? উপরের রেজিস্ট্যান্সটা কত? উপরে বলতে আমি এই সিরিজ কানেকশনের কথা বলছি। একটা রেজিস্ট্যান্স হবে R1, আরেকটা রেজিস্ট্যান্স হবে R2 প্যারালাল RS। RS। আমরা জানি ভিসিসি কে মাল্টিপ্লাই করতে হয় কোনটা দিয়ে, উপরেরটা দিয়ে না নিচেরটা দিয়ে? যেটা হচ্ছে স্যার ইমিটারের সাথে থাকে নিচেরটা দিয়ে। এই মুহূর্তে দেখো মিটারের সাথে এই দুইজন আছে, তাই তো? এই দুইটা জি রেজিস্ট্যান্স স্যার, আছে, এই দুইটার তাহলে এই দুইটার প্যারালাল ইকুইভ্যালেন্ট দিয়ে। হ্যাঁ হ্যাঁ ইকুইভ্যালেন্ট দিয়ে। তাহলে ইকুইভ্যালেন্ট কত? সিম্পলি এই যে R2 প্যারালাল। প্যারালাল RS। তাহলে নিচে কত যাবে? নিচে এই দুইটার যোগফল যাবে। এই ইকুয়েশনটা সবাই বুঝেছো কিনা বলো? জি না স্যার। বুঝলে আমি আবার বলবো। সবাই বুঝেছো? স্যার যে পয়েন্ট বুঝেছো? স্যার, 0.24 বুঝছি। আসে স্যার, হ্যাঁ 0.24 সরি, আসে, হ্যাঁ 0.24 আসে। আচ্ছা ক্যালকুলেশন করে ফেলেছো, গুড। আমি চাচ্ছি জি তোমরা স্যার। আমাকে একটু ক্যালকুলেশন গুলো করে ভেরিফাই করে দিবে। তাহলে এই সবাই মান বসাও, আর তো কিছু না, শুধু ভ্যালু বসাবো আর ক্যালকুলেশন করব, বাকিটুকু করবে ক্যালকুলেটর। তাহলে 0.24 জি ভোল্ট স্যার, হয়ে গেল। এটাই আসে। এটা আসে স্যার। তাহলে আরটিএস বের করো। স্যার একটু উপরে নিলে স্যার ভালো হতো স্যার, একটু উপরে উপরে যে। উপরে, উপরে। এই ঠিক আছে। না স্যার ইয়াতে উপরে স্যার, মানে ডায়াগ্রাম স্যার নিলে ভালো হতো একটু। ও ভ্যালু ফিগার দেখতে চাচ্ছ, ভ্যালুর জন্য। তাই না? এই উপরে হবে তোমার 27 কে, নিচে হবে RS এবং R2 এর প্যারালাল কম্বিনেশনের ভ্যালু। তাহলে এই যে এখানে এই যে R2 এর ভ্যালু ছিল 6.8 কে, আর এখানে হবে হলো তোমার এই 0.6 কে। এই দেখো তো এটা আসে কিনা? স্যার, এটাই আসে 0.54 কে। 54 কে। তাহলে আমরা কি পেলাম? একটা নতুন ইটিএস পেলাম, আর নতুন কি পেলাম? আরটিএস পেলাম। এখন ওই যে ফর্মুলা, সেই ফর্মুলা ইউজ করো। ওই যে দেখো আইবিকিউ, নতুন আইবিকিউর মান বের করতে চাচ্ছি। তাহলে আইবিকিউ কত হবে? নতুন ইটিএস এর ভ্যালু কত পেয়েছো? কত? 0.24 না? স্যার জি স্যার, তাহলে 0.24। 0.7 বিয়োগ করলাম, বিয়োগ করে নিচের আরটিএস এর ভ্যালু, নিউ আরটিএস এর ভ্যালু কত? এই এখানে 0.5432। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা এইটা বসিয়ে করো। এই 0.54, এইটাকে 545432। আসলে এটা আমি লিখেছিলাম বোধহয়, আমি ওম ওম করার জন্য না কেন যেন লিখছি। যাই হোক এটা ইউজ করো, ঠিক আছে? এটা ইউজ করে বলো তো কারেন্টটা কত আসে, মাইক্রো এম্পিয়ারে বের করে বলো। স্যার, -1.9 মাইক্রো অ্যাম্পিয়ার। তা আমি অ্যানসার যা লিখেছি না ঠিকই আছে। স্যার, আমার আসছে স্যার -2.02 মাইক্রো অ্যাম্পিয়ার। যাই হোক কাছাকাছি আসছে দুজনেরই, ঠিক ঠিক না? জি স্যার। তাহলে মাইনাস চলে আসছে, -2 মাইক্রো এম্পিয়ারের মতো আমি লিখছি অ্যাপ্রক্সিমেটলি। তাহলে একটা কমেন্ট করবে এখানে যে কোন ট্রানজিস্টরের জন্যই বেস কারেন্ট নেগেটিভ হইতে পারবে না। জি স্যার। এই যে দেখেছি আইবিকিউ ক্যান নট বি নেগেটিভ। তাহলে আইবিকিউ নেগেটিভ না হলে কত হতে পারবে? 0 হতে পারবে। 0। Actually IBQ will be 0. That is the transistor will not conduct. এই বেস কারেন্ট 0 হইলে কালেক্টর কারেন্ট কত হবে? 0। 0 হবে। 0 হবে। কালেক্টর কারেন্ট যদি 0 হয় তাহলে তোমার এই ভিসিই কত হবে? ভিসি ইকুয়াল টু ভিসিসি হয়ে যাবে। ভিসিসি। তাহলে এই যে এখানে অ্যানসার গুলো লিখেছি, ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার এটা কি তাহলে স্যাচুরেশনে চলে গেছে? না সেলসিয়াস জানি তো, কাট অফে কাট গেল, অফে চলে গেছে। ও আচ্ছা। কাট অফে চলে গেল, ঠিক আছে? আচ্ছা এটা কাট অফে চলে গেল। তাহলে এখান থেকে এটার গ্রাফ আর আমি ড্র করি নাই, এটার গ্রাফ লোড লাইনটা হলে তোমার কি হতো? লোড লাইনটা এখানে চলে আসতো অপারেটিং পয়েন্টটা, এই যে এইখানে চলে আসতো অপারেটিং পয়েন্ট, কারণ ভিসি এর মান কত হয়ে গেছে? 12 ভোল্ট। 12 ভোল্ট। আর কালেক্টর কারেন্টের মান কত হয়ে গেছে? 0। 0। তাহলে অপারেটিং পয়েন্টটা কোথায় চলে আসছে? এক্স অ্যাক্সিস এর উপরে। এইখানে। তাহলে বলো এখন কি ট্রানজিস্টরে যদি এসি সিগন্যালটা অন করে দাও তাহলে কি হবে? এটা
একটা হাফ সাইকেল সে এমপ্লিফাই করতে পারবে আর একটা হাফ সাইকেলকে এমপ্লিফাই করতে পারবে না। পারবে না। তাহলে তোমার এমপ্লিফায়ার ঠিক মতো কাজ করবে না। তাহলে সোর্স ডাইরেক্ট কানেক্ট করা যাবে না, সেটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন তুমি যদি এটা এসি সহ দাও, যখন ডিসি কন্ডিশন কনসিডার করবে তখন এই ক্যাপাসিটর কি ডিসির জন্য কি ওপেন? ওপেন হয়ে যাবে। ওপেন। তাহলে ওপেন হয়ে গেলে তোমার বায়াসিং যেই আগের মতোই থাকবে। ঠিক আছে, ডিসির জন্য যেহেতু এটা ওপেন, সেহেতু আমাদের যেইভাবে প্রথম সেকশনে যেইভাবে আমরা অপারেটিং পয়েন্ট ক্যালকুলেট করেছি সেই অপারেটিং পয়েন্টটাই থাকবে ইফ ইউ ইউজ দা কাপলিং ক্যাপাসিটর। এটা কি বোঝা গেল? জি স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে এবার আরেকটা ইফেক্ট আমরা এক্সপ্লেন করব, সেটা কি বলো? লোডটা ডাইরেক্ট কানেক্ট করব। এইখানে লোডটাকে কি করব আমরা? ডাইরেক্ট কানেক্ট করব। ডাইরেক্ট কানেক্ট করব। আচ্ছা আচ্ছা, লোডের মধ্যে তো কোনো এসি সোর্স নেই, তাই তো? না স্যার। সেই তো সিম্পলি একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা যখন ডাইরেক্টলি কানেক্ট করে দিব তখন তোমার সার্কিটটা দেখতে কেমন হবে? এই যে এরকম হয়ে যাবে ডিসি কন্ডিশনটা। ডিসি কন্ডিশনে এই ক্যাপাসিটরটা কি, মানে ক্যাপাসিটরটা আমরা ইউজ করি নাই, তাই তো? ডিসি কন্ডিশনে এই লোডটা আউট হয়ে যেত যদি এখানে আমরা ক্যাপাসিটর ইউজ করতাম। এখন আমরা ইফেক্ট স্টাডি করতে চাচ্ছি, হোয়াট উইল হ্যাপেন when the coupling capacitor is not used। তাহলে এরকম হবে না সার্কিটটা? জি স্যার। এটা কি সবাই বুঝেছো? ডাইরেক্ট কানেক্ট করতে বলেছে, আমি জি। ডাইরেক্ট কানেক্ট করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা কি চাই? আমরা চাই একটা ট্রানজিস্টর যখন এখানে অফ থাকে, তাই না, তখন এখানে যেন ফুল ভোল্টেজটা চলে আসে। কোন ভোল্টেজটা? এই যে এখানে ট্রানজিস্টরটা যখন অফ, এই ট্রানজিস্টরটা যখন অফ, হ্যাঁ, তখন এখানে কত ভোল্টেজ আসতেছে বলো তো? স্যার ভিসিসিটা আসবে। ভিসিসিটা চলে আসবে। কিন্তু এখন কি ভিসিসিটা আসবে কিনা? এই ট্রানজিস্টরটা যখন অফ, এখানে কি ভিসিসি পাবে কিনা? নো, পাওয়া যাবে না। না স্যার। ভিসিসি উইল বি ডিভাইডেড বিটুইন দিস টু রেজিস্টার্স। R1 and RD। হ্যাঁ, R1 মানে আরসি। RL। হ্যাঁ, আরসি এবং আরএল এর মধ্যে এটা কি হয়ে যাবে? RL এর মধ্যে ডিভাইড হয়ে যাবে। ডিভাইড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হলো এই দুইটা তুমি যদি ইকুইভ্যালেন্ট বের করতে চাও, এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স প্যারালালি চলে আসবে। ইকুইভ্যালেন্ট এই তোমরা যখন আচ্ছা এখানে ধরো মানে চিন্তা করো, এখানে থেভনিস থিওরেম অ্যাপ্লাই করা হচ্ছে। থেভনিস থিওরেম অ্যাপ্লাই করলে কার অ্যাক্রসের ভোল্টেজটা তুমি বের করতে চাচ্ছ? কালেক্টরে। কালেক্টরে ভোল্টেজটা আসতেছে কোথা থেকে? এই যে এখানে, আমি এখানে আর বেশি দেখাতে পারি নাই, যে ভিসিসি থেকে ভোল্টেজটা এসে এখানে ডিভাইড হচ্ছে। তাহলে তো কালেক্টরে যে ভোল্টেজটা যাবে সেই ভোল্টেজটা কার অ্যাক্রসের ভোল্টেজটা বলো দেখি? আরএল এর একটু আরএল এর অ্যাক্রসের। ঠিক কিনা? এটা বুঝেছো কিনা সবাই? ভিসিসি হ্যাঁ, থেকে বুঝছি। ভোল্টেজটা আসতেছে বা কারেন্টটা আসতেছে, এসে এসে এখানে গেল। তো এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজটাই তো আমি এই গ্রাউন্ড এন্ড কালেক্টরে এখানে পাবো। জি স্যার। পাবো। তাহলে এখানে তুমি এখন একটু থেভনিস থিওরি, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে বলো তো যে এখানকার ভোল্টেজটা কত হবে? আমি বলেছি এই ভোল্টেজটার মান হবে কত? ভিসিসি প্রাইম। তাই ভিসিসি প্রাইমের ভ্যালু কত হয় বলো দেখি? ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করো, উপরে যাবে স্যার 12। ভিসিসি RL ডিভাইডেড বাই RC প্লাস RL। হ্যাঁ 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 হ্যাঁ, ও আমি করেছি তো, অবশ্যই করেছি, দেখি এই যে ভিসিসি আরএল, নিচে হচ্ছে তোমার এই আরএল এর ভ্যালুটা হবে কত? আরএল এর ভ্যালুটা ঠিক মতো বসাও, কত হলো? এখানে ভুল হয়েছে। 4.44। কত হয়েছে? 4.44। 4.44 তাহলে এই যে এখানে 4.44 আছে কিনা? বা এখানে ফিগারে চলে আসি, এই যে 4.44। এখন এইখানে যদি তুমি একটা রেজিস্ট্যান্স দেখতে চাও, তো এই পয়েন্টের রেজিস্ট্যান্স যদি বের করতে চাও, তাহলে ভোল্টেজ সোর্সকে কি করে দিতে হয় বলো? শর্ট। শর্ট শর্ট করে করে দিতে হয়। তাহলে এই ভোল্টেজ সোর্সটা যদি গ্রাউন্ডের সাথে শর্ট করে দাও, তাহলে কি হবে? আরসি এবং আরএল কি হবে বলো? প্যারালাল হয়ে যাবে না? জি স্যার। তাহলে কালেক্টর আসলে কতটুকু রেজিস্ট্যান্স দেখবে? কালেক্টর দেখবে আরসি প্যারালাল RC আরএল। প্যারালাল RL। হ্যাঁ, তাহলে এইটা বের করো দেখি, আরসি প্যারালাল আরএল, এটা বের করো। ও না, এখানে ঠিকই আছে, এই যে আরএল এর ভ্যালুটা বসানো হয়েছে। এই না, ঠিক আছে, দেখো স্যার 4.44 আসে। 4.44। হ্যাঁ, তাহলে এটা রেজিস্ট্যান্স আর এইটা করেছো? জি স্যার 1.8। আচ্ছা, তাহলে আমি সার্কিটটাকে রিড্র করি। কালেক্টরের রেজিস্ট্যান্স, ইফেক্টিভ রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হয়ে কত হয়েছে?
1.89 কে। আর এখানে তোমার ভোল্টেজের ভ্যালু কত হয়ে গিয়েছে? 4.44 আচ্ছা, আমরা ইন্ডিভিজুয়াল মানে সেপারেটলি ইফেক্টটা দেখতে চাচ্ছি, দুইটা এট এ টাইম দেখতে চাচ্ছি না, কারণ দুইটা এট এ টাইম দেখলে একটার ইফেক্ট আরেকটা দ্বারা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তো সেই জন্য সেপারেটলি দেখতে চাচ্ছি। যেহেতু সেপারেটলি দেখতে চাচ্ছি, তাহলে ধরে নেই বেস সার্কিটের কোনো চেঞ্জ হয়নি। দেখো বেস সাইডের বায়াসিং সার্কিটের কোনো চেঞ্জ হয়েছে না। না। তাহলে কালেক্টর এই বেস কারেন্টের ভ্যালু কি কোনো চেঞ্জ হবে? না স্যার। বেস কারেন্টের ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে বেস কারেন্টের যদি ভ্যালু চেঞ্জ না হয়, কালেক্টর কারেন্টের চেঞ্জ হবে না, না, চেঞ্জ হবে না। কালেক্টর কারেন্টও চেঞ্জ হবে না। তাহলে কালেক্টর কারেন্ট ওই যে আগে যা ক্যালকুলেট করেছো সেটাই রয়েছে, দেখো ঠিক না? জি স্যার। তাহলে এখন নতুন, তাহলে এই ভ্যালু নতুন পাওয়া যাবে। এটা কেন নতুন পাওয়া যাবে? কারণ রেজিস্ট্যান্সের মান তো চেঞ্জ হয়েছে এখানে। এই সার্কিটের মধ্যে এখন তুমি যদি ওই যে কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে এই ফর্মুলাটা পাওয়া যাবে, এই যে এই ফর্মুলাটা, এই যে এটা, ঠিক না? জি স্যার। এই আগের ফর্মুলাই, আগে ভিসিসি ছিল, এখন ভিসিসি প্রাইম হবে, কারণ ভিসিসি টা চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক না? নতুন তাহলে ভ্যালুগুলোকে নতুন, রিপ্লেস করে দিছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন ভিসি কিউর মান কত হবে বলো? এই যে ইফেক্টিভ ভোল্টেজ হলো 4.44 মাইনাস কারেন্ট, এটা ঠিকই আছে, আর সি রেজিস্ট্যান্সের মান চেঞ্জ হয়ে এটা হয়েছে, ইমিটারের এটা হয়েছে, ঠিক আছে কিনা বলো? ক্যালকুলেশনটা করে বলো। ক্যালকুলেশন করেছো? এটা কিলো, কিন্তু এই যে এই দুইটা কি, এই দুইটার ইউনিট হলো কি? স্যার কিলো। কিলো। তাহলে মিলি আর কিলো কাটা যাবে, মিলি আর কিলো কাটা যাবে, এটা আসছে না? তাহলে 0.68 ভোল্ট। আচ্ছা, এখন বলো এই সার্কিটের জন্য লোড লাইনও চেঞ্জ হয়ে যাবে। লোড লাইন এবার শুরু হবে কত ভোল্ট থেকে? 4.44। 4.44। এই যে এখানে তাহলে 4.4 ভোল্ট থেকে শুরু করলাম, 4.44 মানে ওই যে হাফ ইউনিট কম হইলো। আর কারেন্টের মান আগের মতোই আছে, দেখো কারেন্ট আগের জায়গায় বসানো হয়েছে, ঠিক আছে? না সরি, কারেন্টের মানও চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে বলো তো? কারণ এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন নতুন কারেন্টের মানটা বের করো তো। ফর্মুলা কি? ফর্মুলা হলো ভিসিসি ডিভাইডেড বাই আর সি প্লাস আর ই। তাহলে নতুন ভিসিসি কত পেয়েছো? 4.44। 4.44 কে এই দুইটার যোগফল দিয়ে ভাগ করো, এই যে এইটা আর এইটার যোগফল দিয়ে ভাগ করো, কত হয় বলো? কত আসছে? 1.31 আসে। স্যার 1.31 এ আসে। আচ্ছা 1.31, তাহলে 1.31 হইলে 1.31 লোড কালেক্টর কারেন্টের চাইতে ইসের কারেন্ট বেশি হয়ে গেল। 4.44, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? ভাগ করতে হবে 1.89, এই 1.89 আর যোগ হবে কত? 1.5। 1.5, হ্যাঁ তাহলে কত আসছে? 1.31, রাইট 1.31। তাহলে এইটা আসলে 1.31 এ যেত। এটা একটু নিচে নামবে 1.31। আচ্ছা, তাহলে তোমার ইসের ভ্যালু কত? এই নতুন করে আমাদের এই ভ্যালুটা কত আসবে? ভিসি কিউটা কত আসবে? ভিসি কিউর ফর্মুলা কত? এই যে এটা। স্যার সিসি মাইনাস। জি স্যার। লোড লাইনটা আসলে ঠিক মতো একটু ড্র করে, তাহলে এই ভ্যালুটা তুমি যদি বসাও, তাহলে দেখো আমরা জানি ট্রানজিস্টর স্যাচুরেশন হয় কততে? ট্রানজিস্টর স্যাচুরেশন হয় কত ভোল্টে? 0.7 ভোল্টে। নো, আইসিই 0.2 ভোল্টে হয়,
ঠিক আছে, আইসি কত ভোল্টে হয়, 0.2 ভোল্টে হয়। তাহলে এইটা দেখবে তখন প্রায় স্যাচুরেশনের কাছাকাছি চলে যাবে, কারণ আমি একটু উপরে বসিয়ে ফেলেছি, 2.35 এ বসিয়েছি। 2.35, আচ্ছা কত পেয়েছো জানো? স্যার 1.31 আচ্ছা 1.31 কে গুণ করো তো 5 দিয়ে। 6.55 6.55 6.55, তাহলে এই পর্যন্ত তো 5, তো তাহলে এই যে এখানে হইতো আর কি, লোড লাইনের পয়েন্টটা কোথায় আসতো, একটু নিচে, এই যে এক ঘর নিচে, অথবা কত আবার বলো তো কত? 6.55 6.55 I think স্যার load ঠিক line আছে, it পয়েন্ট must have ঠিক moved আছে, এই because লেখাটা আমাদের বলে, এই লেখাটা পয়েন্টটা লেখাটা বলেছে, বলেছে। হ্যাঁ লেখাটা বলেছে, রাইট। সেটাই আসলে ক্যালকুলেশন করার পরে কপি করতে করতে যখন ওই একটু তুলতে ভুল হয়ে যায়, তাহলে এই জায়গাটা তোমার ঠিক আছে, এখানে ভ্যালু ঠিক আছে, তাহলে এই পয়েন্ট ঠিক করে দিতে হবে। তাহলে আমাদের এই অপারেটিং পয়েন্টও ঠিক আছে। তাহলে এখন অপারেটিং পয়েন্টটা আমাদের কোথায় বসানোর কথা হয়, মোটামুটি এট দ্য মিডল অফ দ্য লোড লাইন, তাই তো? তাহলে এটা মিডলে নেই, চলে আসছে কোথায়, অলমোস্ট স্যাচুরেশনের কাছাকাছি। তাহলে স্যাচুরেশনের কাছাকাছি যদি চলে যায়, তাহলে এইটাও তোমার কি করবে, একটা হাফ সাইকেলকে ঠিক মতো এমপ্লিফাই করতে পারবে, আর একটা হাফ সাইকেলকে এমপ্লিফাই করতে পারবে না। আর সুইং ও কমে যাবে। দেখো কেন সুইং কমে যাবে, কারণ লোড লাইন যে ছোট হয়ে গেছে, ঠিক না? আগে জি কত স্যার। বড় লোড লাইন ছিল, তুমি এখানে চাইলে এত বড় একটা সুইং প্রডিউস করতে পারবে। এই যে এখানে, এখানে যদি অপারেটিং পয়েন্ট হয়, এই যে এত বড় একটা সুইং প্রডিউস করতে পারবে। আর এখন লোড লাইন ছোট হওয়ার কারণে একটা সুইং তো আমি পাবোই না, আর একটা সুইং আমার কি হবে, ছোট হয়ে যাবে। অনেক ছোট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অ্যামপ্লিফিকেশন কমে যাবে। তোমরা জানো ট্রানজিস্টরের অ্যামপ্লিফিকেশন এই আরসি এর উপরে ডিপেন্ড করে, একটু পরে আমরা এটা বের করব। যেহেতু আরসি ভ্যালু কমে গেছে, সেহেতু গেইন কমে যাবে। তাহলে দেখো দুইটাই আমাদের কি করছে, প্রবলেম করছে। সেই জন্য আমরা অবশ্যই কি করব, লোড যখন কানেক্ট করব একটা কাপলিং ক্যাপাসিটর ইউজ করব, সোর্স যখন কানেক্ট করব তখন আরেকটা কাপলিং ক্যাপাসিটর ইউজ করব। ঠিক আছে, এই আইডিয়াটা পাওয়া গেল? জি স্যার। জি তাহলে স্যার আমরা বুঝছি। পরের টপিকে যাই। পরের টপিকে আমাদের স্যার ইমিটারও দেখি একটা কাপলিং ক্যাপাসিটর ইউজ করছে। এটা কাপলিং বলি না তো, এটা কি নাম দিয়েছিলাম, বাইপাস। বাইপাস। এটা ইউজ না করলে, এটা দুই ভাবে আমরা পরে অ্যানালাইসিস করব, একবার ইউজ করে করব, একবার না ইউজ করে করব। তবে এই মুহূর্তে জেনে রাখো যে এইটা কি করে, কাপলিং এখানে বাইপাস ক্যাপাসিটর ইউজ করলে গেইন বাড়ে, এসি গেইনটা বেড়ে যায়, অ্যামপ্লিফিকেশন বেশি হয়, সেটা আমরা পরে বের করব। আচ্ছা, তাহলে এই যে এখানে কমেন্টে ওই কথাটাই লেখা আছে, পড়ে দেখো। If the input AC source is directly connected to the base, the transistor will be cut off হয়ে যায়। On the other hand, if the load is directly connected to the collector, the transistor will be saturated হয়ে যায়। এবার আমরা আবার এই সার্কিটে ফিরে যাব। এখানে এই যে এখানে একটা সার্কিট ড্র করেছিলাম, কমন ইমিটার এমপ্লিফায়ার, এই সার্কিটটাই, এই যে এটা, এটার অপারেশন কিন্তু তোমাদের এক্সপ্লেনও করেছিলাম। এইটার অপারেশন কি এক্সপ্লেন করা হয়েছে না? আমার মনে হয় শুধু ক্যাপাসিটরের ইফেক্ট গুলো এক্সপ্লেন করা হলো, তাই না? আচ্ছা, এইটাই আমাদের সিঙ্গেল স্টেজ কমন ইমিটার এমপ্লিফায়ার। সিঙ্গেল স্টেজ কেন বলা হবে, যে এখানে ইনপুট সিগন্যালটা একবার মাল্টিপ্লিকেশন হবে, একবার এমপ্লিফাই হবে, তাই না? এখান থেকে আউটপুটে যাওয়ার পর্যন্ত এটা মাল্টিপ্লিকেশন হবে কয়বার, একবার। সেই জন্য এটাকে সিঙ্গেল স্টেজ বলা হলো। আচ্ছা, এখানে দেখো এই ভোল্টেজ গুলোকে একটা আপার কেস একটা লোয়ার কেস কেন দেয়া হয়েছে, কারণ এখানে ডিসি ভোল্টেজও আছে, এসি ভোল্টেজও এসি আছে। ভোল্টেজ আছে। এইখানে ডিসি ভোল্টেজও আছে, এসি ভোল্টেজও আছে। এইখানে অনলি এসি ভোল্টেজ, কেন ওই পাশ থেকে তো ডিসি ভোল্টেজ আসতে পারতেছে না, আমি ক্যাপাসিটর দিয়ে দিয়েছি, সেই জন্য এখানে দুইটাই স্মল লেটার। বুঝেছো? যেখানে গ্রাফটা ড্র করেছি দেখো, এই গ্রাফের মধ্যে কোনো ডিসি কম্পোনেন্ট আছে না। না, সেই জন্য এটা দুইটাই হয়ে গেল কি, দুইটাই হয়ে AC গেল স্মল লেটার। এইখানে কি কোনো এসি কম্পোনেন্ট ডিসি কম্পোনেন্ট আছে, দেখে বলবা। স্যার আছে। আছে, সেই জন্য ক্যাপিটাল লেটার, ভিটা ক্যাপিটাল লেটার আর সাবস্ক্রিপ্টটা স্মল লেটার। তাহলে মিক্সড কেস হইলে বুঝতে হবে এখানে ডিসিটাও কনসিডার করা হয়েছে, এসিটাকেও কনসিডার করা হয়েছে। যদি শুধু এসি হয় তাহলে দুইটাই লোয়ার কেস, আর শুধু ডিসি হইলে দুইটাই আপার কেস। আপার কেস, যেটা আমরা বায়াসিং এর চ্যাপ্টারে করেছি, তাই তো?
আচ্ছা, লোড লাইন আমরা এখন আবার নতুন করে শিখবো এই সার্কিট থেকে। এবার যে নতুন লোড লাইন শিখবো সেটার নাম হলো এসি লোড লাইন। এসি লোড লাইন হলো কোনটা? যে এসি সিগন্যালটা যে লোড লাইনকে ফেস করবে সেটা, অথবা এসি সিগন্যাল সহ যে লোড লাইনটা ড্র করা হবে সেটা। ঠিক আছে? আচ্ছা, এই সার্কিটের মধ্যে আমরা যদি এসির অপারেশনটা বুঝতে চাই তাহলে এই ক্যাপাসিটর গুলোকে শর্ট সার্কিট চিন্তা করতে হবে। এই ক্যাপাসিটরটা কি চিন্তা করতে হবে? শর্ট Short. সার্কিট। Short কারণ আমরা circuit. বলেছিলাম যে এমন একটা কাপলিং ক্যাপাসিটর ইউজ করব সো দ্যাট দ্য এসি সিগন্যাল ক্যান পাস থ্রু দ্য কাপলিং ক্যাপাসিটর, এখান দিয়ে সে চলে আসবে। তাহলে এটাকে তখন শর্ট চিন্তা করব। একটু বড় ভ্যালুর একটা ক্যাপাসিটর নিতে হবে যেন এইখানে এই রেজিস্ট্যান্সের মধ্যে সামান্য একটু ড্রপ হয়, হোক ক্যাপাসিটরে যেন কোনো এসি সিগন্যাল ড্রপ না হয়। তাহলে এখানে যদি কোনো সিগন্যাল ড্রপ না হয় তাহলে সিগন্যালের জন্য এই ক্যাপাসিটরটা কি হয়ে গেল বলো দেখি? Short হয়ে গেল। Similarly this capacitor will also be Short. shorted. আচ্ছা, এইটাও আমরা একই কথা চিন্তা করব, এটাও কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। এটা শর্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কয়টা ক্যাপাসিটর শর্ট হইলো? 3টা। 3টা। এখন বলো, তুমি যখন এসি অ্যানালাইসিস করো ডিসি ভোল্টেজ সোর্স গুলোকে কি করো? সুপারপজিশন থিওরেম যখন Short অ্যাপ্লাই করে করো, দিই। Short Short করে করে দিব দিই। স্যার। শর্ট করে দেই। তাহলে এখানে একটা শর্ট সার্কিট হয়ে যাবে, তাই না? এটা শর্ট হয়ে যাবে। কার সাথে শর্ট হয়ে যাবে? গ্রাউন্ডের সাথে। এই বলো, এখানে যে ব্যাটারির পজিটিভ লাগানো আছে, যেই ব্যাটারির ভ্যালু হলো ভিসিসি, তার নেগেটিভ টার্মিনাল কার সাথে লাগানো আছে? গ্রাউন্ডের সাথে। গ্রাউন্ডের সাথে। তাহলে আমি সার্কিটটাকে এইভাবে ড্র করতে পারি। আমি একটু ড্র করেছি এবার, এই যে এইভাবে দেখো, একটা লাল শর্ট সার্কিট দিয়েছি, এই যে শর্ট হয়েছে, এটা বোঝা যাচ্ছে না? জি স্যার। এখানে এটা শর্ট, এখানে এটা শর্ট, এই ভিসিসিটা শর্ট। তাহলে এখন এটাকে আমি একটু রিড্র করব। কিভাবে রিড্র করব? আর শর্ট সার্কিট আমি রাখবো না, সরাসরি কানেকশন দিয়ে দিব। এখন বলো, এই R1 তাহলে কোথায় চলে আসলো? R1 এর অপর টার্মিনালটা এই যে গ্রাউন্ডে চলে গ্রাউন্ডে যাবে। চলে গেছে। তাহলে এইটা থাকলো, রাখলাম, এই যে এইটা থাকলো, R1 এই যে গ্রাউন্ডে চলে আসলো। আর R2 তো গ্রাউন্ডে আগেই ছিল। আজকেই। হ্যাঁ, এই যে R2। আচ্ছা, তো ট্রানজিস্টরের জায়গায় ট্রানজিস্টর, এই পাতটা এখন কি হয়ে গিয়েছে? শর্ট হয়ে গেছে। শর্ট। এই যে এখানে তাহলে কি হলো? স্যার শর্ট হয়ে গিয়েছে। শর্ট। এখানে একটা তো কালেক্টর লোড রেজিস্ট্যান্স এখানে আছেই বিটুইন দা গ্রাউন্ড এন্ড কালেক্টর, তাহলে লোডটা দিলাম। হোয়াট অ্যাবাউট আরসি? আরসি এর অপর টার্মিনাল গ্রাউন্ডে গ্রাউন্ডের চলে সাথে যাবে। কানেক্টেড। এই গ্রাউন্ডের সাথে চলে গিয়েছে। তাহলে এখানে এই দুইটা রেজিস্টার, একটা হলো R1 একটা R2, এই দুইটা রেজিস্টার আসলো কোথা থেকে? স্যার এটা যদি স্যার আরেকবার একটু বুঝাতেন স্যার, মানে আরেকটু ক্লিয়ার হতো স্যার। আর একটু ক্লিয়ার হওয়াই লাগবে, আমি চাই সবাই এটা ক্লিয়ার হও, কারণ এরপরে এই চ্যাপ্টারে যত পড়াশোনা আছে এই সার্কিটটার উপর বেস করি। প্রথমে বলো, আমি যে এমপ্লিফায়ার থেকে এই সার্কিটটা প্রডিউস করলাম সেটা বুঝেছো কিনা? ক্যাপাসিটর গুলোকে শর্ট করলাম, ভোল্টেজ সোর্সটাকে শর্ট করলাম, আর ভোল্টেজ সোর্সের অপর টার্মিনাল যেহেতু নেগেটিভ টার্মিনাল যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড ছিল, তাহলে এই ভোল্টেজ সোর্সটাকে, এখানে একটা ব্যাটারি চিন্তা করো ছিল, এখানে একটা কি ছিল? ব্যাটারি ছিল। ব্যাটারি ছিল। ব্যাটারির পজিটিভটা ছিল এই পয়েন্টের সাথে, নেগেটিভটা ছিল কোথায়? গ্রাউন্ডের সাথে। তাহলে সেই ব্যাটারির সোর্সটাকে আমি শর্ট করেছি, এই যে এই। ঠিক আছে, এটা তাহলে বুঝেছো না সবাই? জি স্যার। নাকি সমস্যা হচ্ছে? না স্যার। তাহলে এইটা বোঝার পরে এইটাকে কিছুই না, আমি একটু রিঅ্যারেঞ্জ করেছি। কিভাবে রিঅ্যারেঞ্জ করলাম? এই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো, সোর্সের লিখলাম, তারপরে সোর্সের টার্মিনাল গেল কোথায়? বেজের সাথে একটা কমন লাইন ড্র করলাম, এই যে বেস পর্যন্ত একটা কমন লাইন। এখন বেস পর্যন্ত এই কমন লাইনের সাথে এই রেজিস্টারটা এখন কি হয়ে যাবে? প্যারালাল হয়ে যাবে। কেন প্যারালাল হবে? দেখো, রেজিস্টারের একটা টার্মিনাল তো বেজের সাথে আছেই নাকি? জি স্যার, আরেকটা টার্মিনাল গ্রাউন্ডের সাথে। আরেকটা টার্মিনাল এই যে গ্রাউন্ডের সাথে চলে আসলো, এই যে জি আমার। স্যার। হ্যাঁ, তাহলে এই যে এটা আমি গ্রাউন্ডের সাথে দিয়ে দিলাম, আর এটা তো বেজ এন্ড গ্রাউন্ডের সাথে আগেই ছিল, তাই না? এই যে বেজ এবং গ্রাউন্ডের সাথে আগেই ছিল, তাহলে বেজ এন্ড গ্রাউন্ডের সাথে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, জি স্যার। এরপরে ট্রানজিস্টর ড্র করে ফেললাম। এই পাশে চলে আসো, এমিটার থেকে সে একটা শর্ট পাথ পেয়ে গেছে, তাহলে এমিটারটা এই যে শর্ট করে দিলাম, ঠিক না?
আবার এই পাশে আসো। এগুলো আমরা করছি কেন স্যার? করছি কেন? আমরা এসি এসি অ্যানালাইসিস করার জন্য। সিগন্যাল এই সার্কিটটাকে যেভাবে ফেস করতেছে সেই সিচুয়েশনটা ড্র করছি। এসি সিগন্যাল তো এখানে এসে দেখতেছে এটা শর্ট, ঠিক আছে? আমরা এসি অ্যানালাইসিস করার জন্য এসি ইকুইভ্যালেন্ট, এটাকে বলা হয় এসি ইকুইভ্যালেন্ট। দেখো এই যে এসি লেখা আছে, এসি ইকুইভ্যালেন্ট অফ সি অ্যাম্পলিফায়ার। কোন একটা অ্যাম্পলিফায়ারের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার নিয়ম হলো যে এসি সিগন্যালটা যেই কম্পোনেন্টকে যেইভাবে দেখবে তুমি সেইভাবে তাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এসি বুঝছি, স্যার। কম্পোনেন্ট এখানে শর্ট হিসাবে দেখতেছে, শর্ট করলাম, ঠিক আছে? আচ্ছা আগে বলো যে এই সার্কিটকে এই যে বি এর মতো করে যে ড্র করেছি সেটা বুঝিছো কিনা? স্যার এখানে এমিটারের একটা টার্মিনাল হচ্ছে গ্রাউন্ডে চলে গিয়েছে, এই কারণে আমরা আরইটাকে শর্ট চিন্তা করব। হ্যাঁ। আচ্ছা তুমি বলো, এখানে মনে করো দুইটা জিনিস প্যারালাল আছে, একটা আছে একটা রেজিস্টার আর একটা আছে জিরো রেজিস্ট্যান্স। প্যারালাল করলে ইফেক্টিভ কত হবে? জিরো রেজিস্ট্যান্স দেখে। তাহলে এই যে জিরো রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা বলো আবার বলো এই সার্কিট থেকে এই সার্কিট তোমরা বুঝেছো কিনা? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা যে ক্যাপাসিটর গুলোকে যে স্যার শর্ট করে দিচ্ছি, এখন স্যার আমরা তো জানি যে ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স হচ্ছে যে -j/ওমেগা সি। স্যার এখন টোটালি জিরো হচ্ছে কেন? শোনো তুমি তো জানো, এর আগে তো জানো হলো এর একটা আছে, এই রিঅ্যাকট্যান্স আছে। 1/2πfc। হ্যাঁ, ওই তুমি যে রেজিস্ট্যান্স বললা, রেজিস্ট্যান্সের আগে যেটা ইফেক্টিভ হয় সেটার কথা জিজ্ঞাসা করো না কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবকিছুই তো আমরা নেগলেক্ট করেছি। এটা মানে কি একদম ইনিশিয়ালের কথা বলতেছেন না স্যার? ইনিশিয়াল, পরে আবার এগুলো চিন্তা করব পরে যে হ্যাঁ এটা তো নেগলেক্ট করা যায় না, তাহলে এদের ইফেক্ট কি হয় বাইর করা যাক। বুঝতে পেরেছো? বুঝছি। এখন আইডিয়াল সিচুয়েশন চিন্তা করতেছি ফর এসি সিগন্যাল। তাহলে আগে বলো এইটার থেকে যে এটা ড্র করেছি সেটা বুঝেছো কিনা? জি স্যার বুঝছি। আচ্ছা বুঝলে আমরা একটু আর একটু ই করে ফেলি যে এখানে যে ভোল্টেজ দিয়েছি সেটা সোর্স ভোল্টেজ, সেজন্য নাম দিলাম কি? vs। ভিএস। Yes. এখন কি এসি কন্ডিশন চিন্তা করছি না ডিসি? এসি। এসি, সেজন্য সবকিছু আমরা এই স্মল Lower কেসে case। লিখবো, লোয়ার কেসে লিখবো, রাইট? এইখানে যে ভোল্টেজটুকু আসবে তাকে বলবো আমরা ইনপুট ভোল্টেজ, কারণ এইটাই তো আমার এমপ্লিফায়ার, তাই না? পুরোটা এমপ্লিফায়ার। তাহলে এমপ্লিফায়ারের এখানে যে ভোল্টেজটা আসবে সেটাকে বলবো ইনপুট ভোল্টেজ। এটা কমন ইমিটার এমপ্লিফায়ার, বেজে যে ভোল্টেজ দেওয়া হবে সেটা ইনপুট ভোল্টেজ হবে, সেজন্য এর নাম দেয়া হলো কি? কি? ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ। আচ্ছা এরপরে আমরা কি করব, এই দুইটা রেজিস্ট্যান্স কে প্যারালাল করে ফেলবো। দেখো R1 R2 কি প্যারালাল আছে না? জি স্যার। জি তাহলে স্যার। এই দুইটা রেজিস্ট্যান্স কে প্যারালাল করে এদেরকে রিপ্রেজেন্ট করা হবে বায়াস RB। রেজিস্ট্যান্স হিসাবে, আরবি। আরবি। তাই আরবি ইজ ইকুয়াল টু R1 প্যারালাল আর2। R2। আর এইখানে এই দুইটা রেজিস্ট্যান্স কি আছে বলো? আর6 আর আরএল প্যারালাল। প্যারালাল আছে। তাহলে এই দুইটাকে আমরা বলবো এসি লোড, কারণ এসি এই দুইটাকে প্যারালাল দেখতেছে। এসি সিগন্যাল, ডিসি সিগন্যাল কিন্তু এটাকে দেখে না। ডিসি সিগন্যাল এই আরএল কে ফেস করে না, কিন্তু এসি সিগন্যাল এই আরএল কে কি করছে? ফেস করছে। সেহেতু Face এসি করে। সিগন্যালের জন্য রেজিস্ট্যান্সটা নতুন একটা লোড রেজিস্ট্যান্স হবে, এটাই হবে আমাদের লোড রেজিস্ট্যান্স। তার নাম ভ্যালু কত হবে দেখো? আর আর6 প্যারালাল আরএল। আরএল, হ্যাঁ এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হলো? এসি লোড। RL প্রাইম। আরএল প্রাইম এসি লোড। আচ্ছা অনেক সময় এই কোনো প্রবলেম তোমার দেয়া থাকতে পারে যে আরএলটা ওপেন, এখানে এই রেজিস্ট্যান্সটা না দিয়েই বলেছে আউটপুট ভোল্টেজ বের করো। তখন আর6 এর অ্যাক্রসে বের করব। তখন আরসি, তখন আরএলটা থাকবে না, তখন এই আরএল না হয়ে তোমার এখানে কি ইউজ করতে হবে? আর6। আরসি। তাহলে আচ্ছা এখান দিয়ে যেই কারেন্ট যাবে সেই কারেন্টের মান কি হবে? এটা কি হবে বলো? এদিক দিয়ে যেটা যাবে সেটা কি কারেন্ট? বেস কারেন্ট। এদিক দিয়ে যেটা আসবে সেটা কি কারেন্ট? কালেক্টর কারেন্ট। কালেক্টর কালেক্টর কারেন্ট। কারেন্ট। এদিক দিয়ে যেটা যাবে সেটা হলো তোমার ইমিটার কারেন্ট। আচ্ছা এগুলো কিছুই দেই নাই, এখানে অনেক লেখালেখি হয়ে যায় সেই জন্য এইটা দিয়ে রাখছি শুধু। আচ্ছা এখন এই ট্রানজিস্টরটাকে আমরা রিপ্লেস করে, ও সরি, ট্রানজিস্টরটাকে রিপ্লেস করার আগে এখন আমরা একটা লোড লাইন বের করব এসির জন্য। আচ্ছা তাহলে বলো এসি সিগন্যালের জন্য এই কালেক্টরের রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল না? জি স্যার। কত হয়ে গেল? আর6 প্যারালাল আরএল আর প্রাইম এল। তাহলে একটা নতুন লোড লাইন তৈরি হবে, কারণ তোমরা জানো লোড লাইনের যে স্লোপ সেটা কার উপরে ডিপেন্ড করে?
কেউ মনে করতে RC পারবে? হ্যাঁ, স্যার আরসির উপরে depend BCC করে। আর হচ্ছে RC এর উপরে। হ্যাঁ হ্যাঁ রাইট, এই দুইটার উপরে ডিপেন্ড করে। স্লোপটা ডিপেন্ড করে অনলি আরএল এর উপর। এই স্লোপের ভ্যালুই হলো আর যেটা। আর তাহলে এখন নতুন যেই ইয়ে হবে, লোড লাইন হবে, সেই লোড লাইনটা আমরা কিভাবে ড্র করব? আচ্ছা, এইটা বোঝার জন্য একটা পয়েন্ট খুব ভালো করে বুঝো। এখানে যে তুমি এসি সিগন্যাল দিচ্ছ, সেই এসি সিগন্যালের জন্য একটা লোড লাইন ড্র করতে চাচ্ছ। এখন বলো এই এসি সিগন্যালের মধ্যে কোনো পয়েন্ট আছে কিনা যেই পয়েন্টের ভোল্টেজ লেভেল হইল 0? একটা এসি সিগন্যাল, থাকবে। সেই এসি সিগন্যালের মধ্যে কোনো পয়েন্ট আছে কিনা যেই পয়েন্টে তার ভোল্টেজ হইলো 0, মান হইলো 0? জি স্যার, অসিলেটর। মিড সাইকেল। হ্যাঁ, মিড পয়েন্ট, মিড পয়েন্ট। পয়েন্টস অন দা এক্স অ্যাক্সিস। ঠিক আছে, আমরা এগুলোকে এসি সিগন্যালের জন্য 0 পয়েন্টসই বলি, তাই না? তাহলে 0 পয়েন্ট যদি থাকে, তাহলে দেখা যায় এখানে যখন এসি সিগন্যাল এখানে সুইং করতেছে, তখন তোমার লোড লাইনের মধ্য দিয়ে অপারেটিং পয়েন্টটা সুইং করবে। আসলে লোড লাইনটা কি? লোড লাইনটা হলো পাথ অফ দা মোশন অফ অপারেটিং পয়েন্ট, তাই না? যেই পাথ দিয়ে লোড এই অপারেটিং পয়েন্টটা মুভ করে, সেটাই হলো লোড লাইন, ঠিক কিনা? জি স্যার। তাহলে আমরা পেলাম যে আমার যে এখন এসি সিগন্যালটা মুভ করতেছে, সেই এসি সিগন্যালের মধ্যে কোনো এক সময় ভোল্টেজের মান কত হচ্ছে? 0 হচ্ছে। 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে দেখা গেল এসি সিগন্যালের যে ডিসি সিগন্যালের যে অপারেটিং পয়েন্ট, সেই পয়েন্ট দিয়ে তোমার এসি অপারেটিং পয়েন্টটাও মুভ করবে। এটা বুঝো কিনা বলো? জি স্যার। কোনো এক সময় এই পয়েন্ট দিয়ে এসি লোড লাইনটা পাস করবে। আমি বলি, স্যার আবার একটু আবার বলছি, এই লোড লাইনের সকল পয়েন্ট কি ইন্ডিকেট করতেছে বলতো? সকল অপারেটিং পয়েন্ট। অপারেটিং পয়েন্ট ইন্ডিকেট করতেছে। তাহলে অপারেটিং পয়েন্ট আসলে কিছুই না, কালেক্টর কারেন্ট এবং কালেক্টর ভোল্টেজের কথা, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এখানে যখন এসি সিগন্যালের মান 0 হয়ে গেল, আমাদের এই সার্কিটের এসি সিগন্যালের মান যখন 0 হয়ে গেল, তখন বলো তো এখানকার কালেক্টর কারেন্ট কত আর কালেক্টর ভোল্টেজ কত? স্যার কালেক্টর কারেন্টও তখন 0 হয়ে যাবে। হ্যাঁ, না, ডিসিটা বলো। এখানে 0 হয়ে যাবে, কিন্তু ডিসিটা রয়ে গেছে কিনা এটা কিন্তু এসি জি সিগন্যালের স্যার, ডিসি অপারেশন রয়ে তখনই গেছে। পাওয়া যাবে যখন তুমি ডিসি বায়াসিংটা কনফার্ম করো। তাহলে ডিসিটা রয়ে গেছে, জি স্যার। তাহলে বোঝা গেল ওই মুহূর্তে আমার এই কালেক্টর কারেন্ট এবং কালেক্টর ভোল্টেজের ভ্যালুটা হবে ডিসি DC কালেক্টর কারেন্ট এবং ডিসি কালেক্টর কালেক্টর ভোল্টেজের ভোল্টেজ। সমান। ঠিক আছে, তাহলে এর থেকে আসলে প্রমাণ করা যায় যে আমার এসি লোড লাইনটা ডিসি অপারেটিং পয়েন্ট দিয়ে পাস করবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি বিভিন্ন বই পড়বে, কিছু বলা নেই, আমিও হয়তো যা বললাম ভুলে যাও। তোমার বইগুলোতে বলা আছে কি যে এসি লোড লাইন ডিসি অপারেটিং পয়েন্ট দিয়ে ড্র করতে হয়। কেন হয় তার কোনো ব্যাখ্যা নাই। এসি লোড লাইন কোথা দিয়ে ড্র করতে হয়? ডিসি লোড লাইন। ডিসি। ডিসি অপারেটিং পয়েন্ট দিয়ে ড্র করতে হয়। আমি আগের কথাটা ভুল বলে থাকলে এখন ঠিক করে নাও যে এসি লোড লাইন ড্র করতে হবে কার মধ্য দিয়ে? ডিসি অপারেটিং পয়েন্ট দিয়ে। ডিসি অপারেটিং পয়েন্টের মধ্যে দিয়ে। কেন এটা হলো তার ব্যাখ্যাটা আমি দিলাম, যে আসলে এসির মধ্যে একটা ডিসি 0 পয়েন্ট আছে, সেই 0 ভোল্টেজের জন্য আমার এসির জন্য আমার কন্ডিশনটা কি হয়ে যাবে? ডিসির সমান হয়ে যাবে, সেই জন্য এটার মধ্যে দিয়ে ড্র করতে হবে। আচ্ছা, এখন ড্র করার নিয়ম বলে দিচ্ছি। একটা পয়েন্ট পেয়ে গিয়েছো নাকি এসি লোড লাইন ড্র করার? সেটা হলো কি? সেটা হলো ডিসি। এসি তে যখন 0 হবে তখন ডিসি অপারেটিং পয়েন্ট সিম্পল করে বলো, এখন সিম্পল করে বলো যে ডিসি অপারেটিং পয়েন্টটাই হইলো এসি লোড লাইনের একটা পয়েন্ট। এখান দিয়ে যেহেতু পাস করবে, যে কোনো লাইন যদি এখান দিয়ে পাস করে, এই পয়েন্টটা সেই লাইনের উপরে থাকবে, জি স্যার। তাহলে সেই পয়েন্টটা বলতে পারি ওই লাইনের একটা পয়েন্ট। তাহলে এই ডিসি কিউ পয়েন্টটা হয়ে গেল কি বলো? এসি লোড লাইনের একটা পয়েন্ট। আমাদের দরকার এখন কি? আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট দরকার। আরেকটা পয়েন্ট দরকার। আরেকটা পয়েন্ট। এখন বয়েল স্টেটের বই
এবং ডেভিড বেলের বইয়ে যেটা বলেছে, রেজাউল করিম স্যারের বইয়ে যেটা বলেছে আগে সেটা বলে নেই। সেটা বলেছে যে তোমাদের একটা এখন কারেন্টের একটা চেঞ্জ কনসিডার করতে হবে। এই এসি লোড লাইন ড্র করার জন্য তোমাকে কি চিন্তা করতে হবে? কারেন্টের চেঞ্জ। কারেন্টের চেঞ্জ, সেটার ভ্যালুটা কত? এই ডেল আইসি চিন্তা করতে হবে। এই যেটা একটা সুইটেবল ডেল আইসি, ওইসব বই বলেছে যে সুইটেবল ডেল আইসিটা হয় কেমন, এই আইসি কিউ হইলে ভালো হয়। এই ডেল আইসির জন্য ডেল ভিসি এর মান বের করতে হবে। ডেল আইসির জন্য কি বের করতে হবে? ডেল ডেল ভিসি। ভিসি বের করতে হবে। তাহলে আমরা ডেল ভিসি তাহলে কিভাবে বের করব? ডেল ভিসি বের করার ফর্মুলা আমি লিখে দিয়েছি কোথাও হয়তো, ভিসিসি মাইনাস ডেল আইসি ইনটু আর প্লাস আই। হ্যাঁ না ওইভাবে দরকার নেই। তুমি বের করবে হলো ওই যে আর এল বের করেছো না, আর এল প্রাইম, জি স্যার। এই আর এল প্রাইম কে এই ডেল আইসি দিয়ে মাল্টিপ্লাই করবে। কেন মাল্টিপ্লাই করবে? দেখো এখান দিয়ে যদি তোমার কালেক্টর কারেন্টের মান চেঞ্জ হয়, আমার আমার মাউস পয়েন্টার কি দেখতে পাও? কষ্ট জি হয় স্যার না? দেখতে। জি এখান স্যার। দিয়ে কারেন্ট যাচ্ছে, তাই তো? তাহলে এখান দিয়ে কারেন্ট যাওয়ার পথে এই দুইটা প্যারালাল কে সে ফেস করে আসছে, কি কারেন্ট? এসি কারেন্ট। তাহলে এই এসি কারেন্ট এখন তুমি চেঞ্জ করাইলা, ধরো 1 মিলি অ্যাম্পিয়ার যদি চেঞ্জ করাও, তাহলে এখানে 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য যেই ভোল্টেজ ড্রপ সেটা কমে যাবে না? জি স্যার। এখানে 1 মিলি অ্যাম্পিয়ার কমিয়ে দিলাম, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কতটুকু কমবে? কমবে হলো 1 মিলি অ্যাম্পিয়ার 1 মাল্টিপ্লাইড বাই আর এল অ্যাম্পিয়ার প্রাইম। মাল্টিপ্লাই। ঠিক আছে? তাহলে এখন আমি কারেন্ট এখানে কমাচ্ছি বা বাড়াচ্ছি কতটুকু? 1 মিলি অ্যাম্পিয়ার পরিমাণ। 1 মিলি অ্যাম্পিয়ার এক্সাম্পল বললাম, কিন্তু ফর্মুলা কি? একদম জেনারেল ডেল ফর্মুলা আইসি কি? ডেল আইসি, ডেল আইসি, হ্যাঁ ডেল আইসি। ডেল আইসির মান ডেল কত আইসি, বলেছি? আইসি কিউ। আইসি কিউ। তাহলে সেই আইসি কিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে কাকে? আর প্রাইম এল। ডেল আর প্রাইম। আর প্রাইম, আর এল প্রাইম কে। তাহলে আর এল প্রাইম কে তুমি মাল্টিপ্লাই করে দিলে তুমি কি পেয়ে গেলে? চেঞ্জ ইন ভিসি। ভিসিই, চেঞ্জ ইন ভিসি পেয়ে গেলে। তাহলে এই চেঞ্জ ইন ভিসি টাকে এখানে ড্র করতে হবে, এই যে এখানে ড্র করতে হবে। আচ্ছা এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। এই যে দেখো এখানে স্যার চেঞ্জ এই ইন, মানে এই বিষয়টা একটু বুঝে এই নেই বিষয়টা লাস্টের এক্সাম্পলে বুঝাচ্ছি, না হলে ক্লিয়ার হবে না। তাহলে আমরা একটু এতক্ষণ যা বলার বলেছি সেটা আমি রিপিট না করে আমরা এক্সাম্পলে চলে আসি, ঠিক আছে? আসো কি বলছে? ফর দা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট অফ ফিগার 513, এটাই মনে হয় 513। 513 কি? এর জন্য কি করতে বলেছে? ডিটারমিন দা ডিসি লোড লাইন এন্ড এসি লোড লাইনস এন্ড অপারেটিং পয়েন্ট। ডিসির জন্য অপারেটিং পয়েন্টটা বের করতেই হবে, তা না হলে তো তুমি এসি ড্র করতে পারবে না। পারবে। হ্যাঁ বিটার মান কত ধরতে বলেছে? 100। 100। একেবারে তোমরা ক্যালকুলেটর নিয়ে রেডি হও, আমরা মুখে মুখে তাড়াতাড়ি করে ফেলবো। আচ্ছা এইখানে দেখো এটাকে ই বের করা যাচ্ছে কিনা, এই চট করে কারেন্টের মানগুলো বের করো। এই ইটিএস এর ভ্যালু তোমরা ক্যালকুলেশন করে আমাকে বলো। আগে ঠিক একটু আছে। নোট করো তো, এই আগে একটু নোট করো, নাকি আগের সার্কিটই আছে মনে হচ্ছে? না এখানে একটু চেঞ্জ হয়েছে। তো একটু চেঞ্জ আছে। হ্যাঁ তাহলে প্যারামিটার গুলো লিখে নাও, আর1 আর2 আরসি আরই আরএল এবং বিটা। ভিসিসি 16 ভোল্ট দেয়া আছে, লিখে ফেলেছো? না স্যার। আচ্ছা লিখো ভিসিসি 16, হ্যাঁ আর1 আর2 এভাবে লিখে যাও, যা যা লাগবে আমার সবকিছু লিখে দাও, সবগুলোই লাগবে, যা আছে সব লাগবে। লিখেছো? সার্কিট ড্র করতে হবে না, সার্কিট তো তোমার ভিডিও তো থাকবেই। হলো? জি স্যার লিখছি স্যার। এই আলোকে আরেকটা মেয়ে আছে, লিখছো? কিসে লিখেছি? জি আচ্ছা স্যার। তাহলে এইখানে হ্যাঁ দুজন মেয়ে আছে বোঝা যাচ্ছে অ্যাক্টিভ। ইটিএস এর ভ্যালু বের করে আমাকে বলো, আমি একটু তোমাদের দিয়ে স্যার এগুলা মিলেছে। মিলেছে স্যার ভেরিফাই মিলেছে। করিয়ে নিতে চাচ্ছি। আরটিএস এর ভ্যালু বের করো। স্যার এটাও ঠিক আছে। ঠিক আছে গুড। আইবি কিউর মান বের করো এই ফর্মুলায়।
R2 জায়গায় আরই হবে মেবি। আর টু জায়গায় আরো হবে, হ্যাঁ আরই হবে, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, স্যার, এটাও ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ। এবার তাহলে আইসিকিউ বের করো। স্যার 4 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন কি অপারেটিং পয়েন্ট পেয়ে গেলাম, ডিসি অপারেটিং পয়েন্ট। তাহলে আমরা লোড লাইন এবং ডিসি অপারেটিং পয়েন্টটা ড্র করে ফেলি। এখানে যে গ্রাফ সেটা 1:1, সেই জন্য আমি আর লিখি নাই। তাহলে আমার লোড লাইন কত থেকে শুরু হবে? 16 16 থেকে 16 থেকে। তাহলে এই যে এখানে 16, এখানে 3 5 15 আর এদিকে 1 16। আচ্ছা, কারেন্ট কত হয় দেখো, আমি একটু সহজ করেছি। এই যে 1.5 প্লাস 0.5 কত হলো? 2। তাহলে 16 ডিভাইডেড বাই 2 কত হলো? 8। 8 এই যে এইটা চলে আসলো, এই যে 10 এর সাইডে 2 ঘর কম। তাহলে আমার ডিসি লোড লাইন বের হয়ে গেল, এটা ডিসি লোড লাইন। অপারেটিং পয়েন্ট কত কত পেয়েছো? স্যার 4 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আইসিকিউ। 4 মিলি অ্যাম্পিয়ার হলো আইসিকিউ। আর ভিসিকিউটা কত হয় বের করে দেখো তো। এই যে এটা করো, স্যার 8 ভোল্ট। 8 ভোল্ট। তাহলে যে কোনো একটা দিয়েই তুমি অপারেটিং পয়েন্টটা ড্র করে ফেলতে পারো। 8 ভোল্ট। তাহলে এই যে যাও, যে 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 8 বরাবর একটা পয়েন্ট দিয়ে দাও। এই যে 10 এর চাইতে 2 ঘর কম, এই যে 8 ভোল্ট। তাহলে অপারেটিং পয়েন্ট এখান থেকে এখন লাইন ড্র করলে এটা 4 মিলি অ্যাম্পিয়ার হবে। দেখো এই যে সাইডের চাইতে 1 কম। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম বলো? ডিসি অপারেটিং পয়েন্ট পেয়ে ডিসি গেলাম। অপারেটিং পয়েন্ট এন্ড ডিসি লোড লাইন পেয়ে গেলাম। তাহলে ডিসি অপারেটিং পয়েন্ট পেয়েছো, ইট মিন্স দ্যাট ইউ গট এ পয়েন্ট অফ দা এসি লোড লাইন। ডিসি লোড লাইন। এসি লোড লাইনের একটা পয়েন্ট পেয়ে গেছি। আচ্ছা, এখন তুমি ওই যে আরএল প্রাইমটা ক্যালকুলেট করো দেখি। আরএল প্রাইমটা ক্যালকুলেট করো। এই যে আরএল প্রাইম হবে এই যে এটা। স্যার 1 কিলো ওহম। ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি এই যে ডেল আইসির মান কত ধরতে চাচ্ছি? ডেল আইসি লেট আইসিকিউ। আইসিকিউ ইজ ইকুয়াল টু 4 মিলি অ্যাম্পিয়ার। জি স্যার। তাহলে এইটা যদি 4 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে ডেল ভিসি কত হয়? ওই যে স্যার ওই যে 4 ইনটু আরএল প্রাইম তাহলে কত ভোল্ট হলো? 4 ভোল্ট। 4 ভোল্ট। এখন তুমি ধরে নিতে পারো যে এই ডেল আইসিটা কমে গেছে অথবা বেড়ে গেছে, যে কোনো একটা ধরতে পারো। তাহলে আমরা এখন লোড লাইনে যাই। আমরা কমে গেছে ধরতে পারি, বেড়ে গেছেও ধরতে পারি। আচ্ছা ধরে নাও বেড়ে গেল, ঠিক আছে, এটা বেড়ে গেল। ছিল কত? আইসিকিউ। আইসিকিউ বেড়ে কত হলো? এই পরিমাণ বেড়ে গেল। ঠিক আছে, যা ছিল তার চাইতে আরো আইসিকিউ পরিমাণ বেড়ে গেল। তা আইসিকিউ পরিমাণ যদি বেড়ে যায় তাহলে তোমার ই কমে যাবে কতটুকু? এই যে ভোল্টেজ কতটুকু কমে যাবে? 4 ভোল্ট। স্যার 4 ভোল্ট কমে যাবে। 4 ভোল্ট কমে যাবে। তাহলে এখান থেকে তখন বাম দিকে যেতে হবে 4 ভোল্ট। 4 ভোল্ট গেলে বোধহয় কত কয় ঘর হয়? 1 2 3, তখন এখানে চলে আসবে। দেখো এখানে আসলে এই যে এটার সাথে মিলে গেল, এই যে এটা। কেন? তুমি ধরেছো অপারেটিং পয়েন্ট থেকে কতটুকু বাড়ছে? আইসিকিউ পরিমাণ বেড়েছে। আইসিকিউ পরিমাণ বাড়া মানে কি? 4 মিলি অ্যাম্পিয়ার বাড়া। 4 মিলি অ্যাম্পিয়ার বাড়লে কোথায় আসবে? এখানে আসবে। তাহলে এখানে আসলে তখন তোমার এটা কত হবে? এই যে এখানে আসবে। আমি এখানে যেটা ধরে নিয়েছি সেটা হলো কমে গেছে ধরলাম। কতটুকু কমে গেছে বলো? 4 ভোল্ট। না, কারেন্ট কতটুকু কমে গেছে সেটা বলো? 4 4 মিলি মিলি 4 4 মিলি মিলি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তাহলে এই অপারেটিং পয়েন্টে কারেন্টটা কত ছিল? 4 মিলি অ্যাম্পিয়ার। 4 মিলি 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট 4 মিলি অ্যাম্পিয়ার ছিল, 4 মিলি অ্যাম্পিয়ারই কমে গিয়েছে। তাহলে নতুন কারেন্টের ভ্যালু কত হলো? 0। 0। তাহলে 0 হলে কারেন্টের ভ্যালুটা এখন এখানে চলে আসছে। জি স্যার। আচ্ছা এখন বলো, কারেন্ট যদি কমে যায় ভোল্টেজ কি হয়? কালেক্টর ভোল্টেজ জি স্যার। বাড়বে। 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 কারেন্ট কমলে ভোল্টেজ বাড়ে, মনে আছে না? জি স্যার। স্যার তাহলে গ্রাফটা যদি ভোল্টেজ স্যার আরেকবার একটু বলতেন স্যার ভালো হতো। আরেকবার, সবসময় তাই হয়েছে। দেখো কমন ইমিটার এমপ্লিফায়ারে এখানে যদি কালেক্টর কারেন্টটা কমে যায় তাহলে কালেক্টর ভোল্টেজটা বেড়ে যায়। কেন হয়েছে? ভিসি সমান ভিসিসি মাইনাস আইসিআর। আইসিআর এর আসছে। হ্যাঁ, ওই যা যা থাকে আর কি। এই ছেলেটার কি নাম? তোমার ছেলেটার নাম কি? স্যার মাহির। মাহির স্যার। মাহির। মাহির, তোমার মনে আছে না যে কালেক্টরের যে রেজিস্ট্যান্স থাকুক না কেন সেই রেজিস্ট্যান্সের ড্রপ বিয়োগ করলে, ভিসিসি থেকে বিয়োগ করলে কালেক্টর ভোল্টেজ পাওয়া যায়। জি স্যার। তাহলে এখন কালেক্টর কারেন্ট কমে গেল। তাহলে কালেক্টর কারেন্ট যদি কমে যায় তাহলে কালেক্টর ভোল্টেজ কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে কত ভোল্ট বেড়েছে হিসাব করে বের করেছে? 4 ভোল্ট।
তাহলে 4 ভোল্ট। অপারেটিং পয়েন্ট থেকে কারেন্টটা কমে হলো 0, তাহলে অপারেটিং পয়েন্ট থেকে ভোল্টেজটা বাড়বে, কতটুকু বাড়বে? 4 বাড়বে। 4 তাহলে ভোল্ট, অপারেটিং পয়েন্টে ভোল্টেজ ছিল কত? 8 ভোল্ট, 8, তাহলে বাড়ছে কত? 4 ভোল্ট, 4 ভোল্ট। তাহলে 12 নতুন ভোল্ট ভ্যালু হবে। কত হলো? 12। এই 12 দেখো আমি 12 লিখেও দিয়েছি, এই যে ডেল ভিসি সমান কত হবে? 4 ভোল্ট। 4 ভোল্ট, বেড়ে কত হবে? 12 ভোল্ট। 12 ভোল্ট। আর এই 12 যে ভোল্ট। এখানে ডেল আইসি সমান কত? 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে নতুন একটা পয়েন্ট পেয়ে গেলাম, 12 ভোল্ট। তো এখন 12 ভোল্ট আর এই অপারেটিং পয়েন্ট, 12 ভোল্ট এন্ড অপারেটিং পয়েন্টের মধ্যে দিয়ে একটা লাইন ড্র করো, এইটাই হলো এসি লোড লাইন। নাম কি তার? ও স্যার বুঝছি স্যার। বুঝেছো? জি জি স্যার। স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আরো কয়েকটা পয়েন্ট আছে, সেটা হলো আমরা কি শিখেছি বলতো, যে লোড লাইন আসলে কিসের উপরে, কেন এর নাম লোড লাইন হয়? তো এটা অপারেটিং পয়েন্টের হচ্ছে পাথগুলো ইন্ডিকেট না, করে। লোড কথাটা কোত্থেকে আসে? লোড লাইন স্যার কারণ হচ্ছে স্যার এটা ওই যে ভার্টিক্যাল অ্যাক্সিসে স্যার আউটপুটটা ভোল্টেজ থেকে ইয়া করতে হয় নো মানে। নো 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 স্যার এটা আউটপুটে আমাদের যে কন্ডিশন গুলো পাচ্ছি ওটার জন্য। সেগুলো সবই ঠিক আছে, যত বলছো সবই অল আর প্রপার্টিজ অফ দ্য লোড লাইন, কিন্তু লোড শব্দটা আসছে কোথা থেকে? লোড শব্দটা এটা আমি বলতেছি, এটা কোনো বইয়ে লেখা নাই, যে এটার স্লোপ লোড রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে। ঠিক জি আছে, স্যার এটা এই জন্যই স্যার। তাহলে বলো, এই যে আমাদের যে আগের যে ডিসি লোড লাইনে এটা নাই, ডিসি লোড লাইনে এটা নাই, তাহলে ডিসি লোড লাইনে এই রেজিস্ট্যান্সের ডিসি লোডটা কত? আরসি। ডিসি লোড লাইনে রেজিস্ট্যান্সটার মান হলো কি? আরসি। তাহলে ডিসি লোড লাইন ও আরসি আর আর ই আছে এখানে, দেখো ওই যে আর এর মান কত? 0.5। স্যার 1.5 কে, না, আরসির মান হলো 1.5 কে, আর আর এর মান কত? 0.5 কে। 0.5। হ্যাঁ, তাহলে এখানে লোড লাইনের জন্য এই দুইটাই ইফেক্টিভ হবে, এইটাও তার জন্য লোড, এইটাও তার জন্য লোড, এটা নাই। তাহলে এই দুইটার স্লোপ বের করো তো কত হয়? 1, স্লোপটা কত? স্লোপ হইলো এই যে এটা -1 ডিভাইডেড বাই আরসি প্লাস আরএল। আরই, এটা আরএল না আরই। ঠিক আছে। স্যার এইটা একটু বুঝিয়ে দেবেন আবার। আচ্ছা, তুমি যে ক্যালকুলেশন করেছিলে, লোড লাইনের কারেন্ট বের করেছিলে, কারেন্ট বের করতে গিয়ে নিচে কি শুধু আরসি ধরেছো না আরসি প্লাস আরই ধরেছো? আরসি প্লাস আরই। তাহলে আরসি প্লাস আরই ধরেই তো আমরা কারেন্ট বের করেছি, বুঝেছো? সেই জন্য তুমি যখন লোড চিন্তা করবে তখন ওর জন্য এই দুইটা মিলিয়ে হবে লোড। ঠিক আছে, জি স্যার। তাহলে এবার দেখো এখানে কত হয়, দুইটা যোগ করলে কত হয়? 2 হয় না? জি স্যার। তাহলে এই -2 এর 10 ইনভার্স করো তো দেখি আমি এটা ঠিক লিখছি কিনা, আছে নাকি কারো কাছে স্যার ঠিক ক্যালকুলেটর? আছে। ঠিক আছে। জি। আচ্ছা, আর এসি লোড কত পেয়েছি আমি? এসি লোড কত পেয়েছিলাম? স্যার ওই যে মানে স্যার আরসি আর আরএল এর আর প্যারালাল প্যারালাল, হ্যাঁ প্যারালাল, এই যে Parallel। প্যারালাল করেছে এই যে এটা। হুম ঠিক আছে, তাহলে এইটার জন্য স্লোপটা কত হবে? 10 ইনভার্স করলে -45। হুম হুম। তাই তুমি যদি অত হিসেব টিসেব না করে এই যে এখান দিয়ে দেখো একটা অ্যাঙ্গেল, এই অপারেটিং পয়েন্টের মধ্যে দিয়ে একটা লাইন ড্র করে দাও, কত ডিগ্রিতে? 45 ডিগ্রিতে। এই যে 45 ডিগ্রি, আমি এটা, তুমি এটা দিয়ে মেপে দেখো, যে কোনো এই যে কি দিয়ে অ্যাঙ্গেল মাপে সেটা দিয়ে মাপো, এটা 45 ডিগ্রি হবে। আর তা না মাপতে চাইলে এখানে গোনো, এখান থেকে এখানে কয়টা ঘর আছে? 12টা। 12টা। এখান থেকে এখানে কয়টা ঘর আছে? 12টা। 12টা। মানে এটা কি, এটা রাইট অ্যাঙ্গেল, তাই না? জি তাহলে এটা সমান। সমান হইলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। তাহলে এইখান থেকে আসলে প্রমাণ হয় যে এটার স্লোপ আমি লিখে দিয়েছি, দেখো এটার স্লোপ হইলো, ডিসি লোড লাইনের স্লোপ হইলো কত? এই যে এত। আর এসি লোড লাইনের স্লোপ হইলো কত? 45। ভ্যালুটা যদি শুধু বসাও, ঠিক আছে? তাহলে তুমি এই অ্যাঙ্গেল দিয়েও চাইলে এটা ড্র করতে পারো, আর এই অ্যাঙ্গেলের উপরে স্লোপের উপর থেকেই এটার নাম। আরেকটা মেথড আছে, তোমরা দেখে নিও। আমার মনে হয় এখন বুঝতে পেরেছো এসি লোড লাইন ড্র করতে পারবে না? জি স্যার। জি স্যার। এখন একটু চিন্তা করে নাও, এখানে যখন এই যে এসি সিগন্যালটা দেয়া হবে তখন এখানকার বেস কারেন্টটা কমবে বাড়বে, ঠিক না? জি স্যার। কেন? যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তাহলে বেস কারেন্ট একটু বেড়ে যাবে, বেড়ে যাবে, আর যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন বেস কারেন্ট একটু কমে যাবে, কমে যাবে। তাহলে এখানে সেইভাবে চিন্তা করো, বেস কারেন্ট কমলে বাড়লে কালেক্টর কারেন্টও কমে যাবে।
কমে যাবে। বেস কারেন্ট বাড়লে কালেক্টর কারেন্ট বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে যখন কালেক্টর কারেন্ট বেড়ে যাবে এই অপারেটিং পয়েন্টটা সুইং করবে, এইদিকে যাবে, এই যেদিকে। এবার এসি লোড লাইন ধরে যাবে, ঠিক আছে? জি স্যার। এখান থেকে সে ধীরে ধীরে এখানে আসবে। আবার যখন এখানে নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন তোমার কি হবে? তখন আবার এই কালেক্টর সাইড কারেন্টটা কমে কমে যাবে। যাবে। তাহলে কমে গেলে সেটা কি হবে? কারেন্ট কমছে, এই নিচ বরাবর যাবে, এখানে সে সুইং করতে থাকবে, এই যে এখানে সুইং করতে। এই সুইং করার পথেই একবার এসি সিগন্যালের ভ্যালু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। যখন এসি সিগন্যালের জিরো হবে তখন সে এখানে থাকবে। বুঝতে পেরেছো? তোমার এসি সিগন্যালের সুইংটা যখন মানে এসি ইনপুটের ভ্যালু যখন জিরো হবে তখন এখানে হবে। এখন পজিটিভ হাফ সাইকেল দিয়ে সে বাড়তেছে বাড়তেছে, বেড়ে বেড়ে এখানে যাচ্ছে। যে ধরো এখানে সে পিকে চলে গেল, পিকে যাওয়ার পরে আবার কি হবে? কমতে শুরু করবে। কমে 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 আবার কোথায় আসবে? কিউ পয়েন্টে আবার এখানে আসবে। আমরা যদি ড্র করি, ধরো কিভাবে ড্র করব আমি জানি না, দাঁড়াও দেখি। একটা তাও দেখাচ্ছে না, না দেখানোর তো কথা। এই একটা পেন নিয়ে আসলাম। এই ধরো আমাদের এটা হলো তোমার সেই এসি সিগন্যাল। এই এসি সিগন্যাল, এসি সিগন্যালের এই পয়েন্টে ভ্যালু গুলো কত? 0। এখানে 0, তাহলে এখানে 0, এখানে 0। তাহলে মনে করো টাইম আমার এখানে, এখানে হলো টাইম, এটা হলো স্টার্টিং টাইম, এখানে হলো আমার স্টার্টিং টাইম। তাহলে শুরুতে আমার এসি ভ্যালুটা কত আছে বলো? 0। 0। যখন এই শুরুতে এসি ভ্যালুটা 0 আছে তখন আমার লোড লাইন কোথায় থাকবে? এই যে এসি এসি অপারেটিং পয়েন্টটা কোথায় থাকবে? 0 স্যার এর ডিসি থাকবে। অপারেটিং পয়েন্ট। ডিসি অপারেটিং পয়েন্টে থাকবে। এই যে সরাবো কিভাবে? এইখান দিয়ে শুরু করবো। এই আচ্ছা দেখো, ধরে নাও এইটা হলো এই লোড লাইনে তোমার সুইং করবে, কে সুইং করবে? এসি। এসি অপারেটিং পয়েন্ট, তাই তো? অপারেটিং পয়েন্ট। আচ্ছা, এসি অপারেটিং কেন সুইং করবে? কারণ আমরা ইনপুটে এসি সিগন্যাল দিয়েছি, তাই তো? জি স্যার। তাহলে বলো শুরুতে এসি সিগন্যালের ভ্যালু কত? 0। 0। তাহলে সেই অবস্থায় আমার অপারেটিং লোড এটা কোথায় থাকবে? এখানে থাকবে। ডিসি কিউ পয়েন্টে থাকবে। হ্যাঁ এখানে থাকবে। এখন এটাও যদি বেড়ে বেড়ে এখানে চলে আসে তাহলে এটা একটু আগাবে, আগাতে 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 সে পিকে যাবে, এখানে আসবে। এই পিকে চলে আসলো ধরো এখানে, পিকের পরে আবার কি হবে? আবার কমতে থাকবে। কমতে থাকবে। তাহলে কমে কমে আবার সে কোথায় আসবে? নিচে আসবে। জিরোতে আসবে। জিরোতে যখন আসবে সেই অপারেটিং ডিসি অপারেটিং পয়েন্টে আবার কিউ থাকবে। পয়েন্টে। হ্যাঁ। আসবে আবার যখন কমতে শুরু করবে কমে কমে সে ম্যাক্সিমামে যাবে। এই যে কমে কমে সে এখানে আসলো, এখানে আসার পরে আবার কি হবে? আবার 0 হবে। তাহলে এখানে অসিলেট করতে হবে, এখানে অসিলেট করতে হবে। তাহলে এই কথাটাই তখন তোমরা বুঝতে পারো নাই। তাহলে আমার এসি অপারেটিং পয়েন্টটা ডিসি অপারেটিং পয়েন্টের সাথে ম্যাচ করে যাচ্ছে কখন? যখন এসি টা 0। যখন এসি সিগন্যালের ভ্যালু 0 হচ্ছে। 0। আর যেহেতু এসি সিগন্যালের ভ্যালু 0 হচ্ছে সেই জন্য আমার এই লোড লাইনটা, এসি লোড লাইনটা ডিসি অপারেটিং পয়েন্ট দিয়ে পাস করছে। ঠিক আছে? তাহলে বলো, কোশ্চেন থাকলে বলো দেখি। আমরা আমরা মানে ওই এসি অপারেটিং মানে লাইন যেটা মানে এসি লোড লাইন যেটা, হ্যাঁ ওইটা আঁকার সময় কি মানে ওই টেনজেন্ট দিয়ে আঁকবো নাকি মানে স্লোপ দিয়ে আঁকবো নাকি ওই ইয়ে দিয়ে আঁকবো ওই যে তোমরা এটা দিয়ে আঁকো, এটা দিয়ে প্র্যাকটিস করো প্রথমটা, কারণ এটা বিভিন্ন বইয়ে পাবে। ঠিক আছে? আর পরের মেথডটা তো বিভিন্ন বইয়ে পাওয়া যাবে না। এটা সব ক্ষেত্রে কি ওই মানে ডেল আইসিটা আইসিকিউ সমান ধরে। ঠিক আছে? ডেল আইসিটা কি স্যার আজকে মনে হয়েছে সময় একটু শেষ হয়ে গেছে, আজকে ছেড়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তোমরা এই শোনো, তোমাদের একটা কাজ দিয়ে দেই। তোমরা যখন এই ভিডিওগুলো পড়বে না, যেখানে একটু ভুল পাও আমাকে একটুখানি মার্ক করলে আমার উপকার হবে। ঠিক আছে? জি স্যার। আমি তো এটা একা আমি কত পড়বো বলো? জি স্যার। একটা চ্যাপ্টার হইছে তোমাদের চ্যাপ্টার 4 না? চ্যাপ্টার 4 আমি লিখছি তোমার প্রায় 97 পেজ। তাহলে এখন আমি তো লিখছি, লেখার সময় তো টাইপ করতে হয় না? টাইপিং এ মনোযোগ দিলে আবার দেখা যায় ওই যে কপি পেস্টে ভুল হয়, এই ভুল হয়। তাহলে তোমরা যদি আমাকে কিছু এই কারেকশন বের করে দাও তাহলে সেটা মানে দ্যাট উড বি হাইলি অ্যাপ্রিশিয়েবল। ঠিক আছে? আমার জন্য খুব হেল্প হবে। তোমরা এই ভিডিও পড়ার সময় যেখানেই ভুল পাও একটু মার্ক করে রেখো যে স্যার ফিগার এই ফিগারের এত, পরের দিন আমাকে বলবে। ঠিক আছে?
জি জি স্যার স্যার ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।